খুব মেন সিমটমস আমি প্রথম থেকে আলোচনা করে যাই ওষুধগুলো, যাতে কিনা সবার বুঝতে সুবিধা হয়, একটা জেনারেল আইডিয়া পাওয়া যেতে পারে। অ্যাব্রোটেনাম ওষুধটাকে আমরা ব্যবহার করি ছোট ছোট বাচ্চাদের যারা বোরিং ফিল লাগবে না। সো অ্যাব্রোটেনাম ওষুধটা আমি সুযোগ পেলেই, যখনই সুযোগ পাবো, রাত 9টা 9:30 ফাঁকা থাকি। আজকের একটা ক্লাস স্পেশাল নেওয়ার কথা ছিল অতিরিক্ত, তো ডক্টর সাহেব জানালো যে ওদের একটু প্রবলেম আছে, আজকের এই মুহূর্তে ক্লাসটা না নিলেই ভালো হয়। তাহলে ফাঁকা বসে থেকে লাভ নেই, তাহলে আমি চিন্তা করলাম যে কিছু আরম্ভ করে দেওয়া যাক। কিন্তু এমন সময় ও জানালো, আর আমি পোস্ট দেওয়ার সময় পেলাম না। তো যে কজন দেখছে দেখুক, আর তা নাহলে ইউটিউব থেকে দেখে নেবে। ফেসবুকে রাখবো না, ইউটিউবে দরকার ইউটিউবে তো থাকছে, ইউটিউবে দেখে নেবে, ফেসবুকে রাখবো না। সো অ্যাব্রোটেনাম ওষুধটা হচ্ছে যে ছোট ছোট বাচ্চাগুলো রিকেটের মতন হয়েছে। রিকেট কেন হয় আমরা জানি, ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে রিকেট হয়, হাড়গুলো বেঁকে যায়, দুটো পা পর গায়ে গায়ে লেগে যায়, যাকে বলা হয় বো লেগস। বো মানে তীর ধনুকের মতন টিবিয়া বোন দুটো বেঁকে যাচ্ছে। বো লেগস, পা দুটো খেলছে, সোজা পড়ছে না, এরকম সোজা না হয়ে পা দুটো এরকম বেঁকে যাচ্ছে, একে বলা হয় বো লেগস। এই যে কস্টোকন্ড্রাল জাংশন আছে, কস্টোকন্ড্রাল জাংশন, এই জাংশনের যে জয়েন্ট, এখানে ছোট ছোট ফোটা বিট হয়। তো মনে হয় মেয়েরা যে অনেক হাড় পরে, এক ধরনের হাড় থাকে যে এরকম থাকে, এরকম গলায় এরকম হাড় থাকতে পারে, এরকম ডিজাইনের হাড় থাকতে পারে, ছোট ছোট বিট রয়েছে, সোনা রয়েছে বা রূপা রয়েছে, যাই থাক, আর মাঝখানে এরকম বিট থাকতে পারে। এরকম বিট হয়ে যায়, এরকম বিট হয়ে যায় এই কস্টোকন্ড্রাল জাংশন মানে কোনগুলো, যে রিবস আছে, রিবস গুলো হাড়, কিন্তু হাড়গুলো ডাইরেক্ট এই বনে লাগে না, লাগে নারকেলের মতন কচি একটা জিনিস, কচকচ করে কাটে, তাকে বলা হয় কার্টিলেজ। ওই কার্টিলেজ দিয়ে যেখানে লাগে, ওই সব জায়গাগুলো ছোট্ট ছোট্ট বিট হয়ে যায়, তাকে মনে হয় যেন হাড় পড়ে আছে। কখন মনে হয়? রিকেটের সময় মনে হয়, তাই একে বলা হয় রিকেটি রোজারি। তাহলে অ্যাব্রোটেনাম বাচ্চার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হবে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে পা গুলো বেঁকে যাবে, বো লেগস, রিকেটি রোজারি আমি দেখাবো। মাঝে মাঝে একটু পোস্ট করে দাও যে স্যারের ক্লাস আরম্ভ হয়েছে, আমার ওইটাকে পোস্ট করে দিয়ে দাও। কারণ হঠাৎ করে আমি ডিসিশন নিলাম, ডক্টর স্যার যদি একটু আগে বলতো তাহলে আমি এটা পোস্টটা আগে দিতে পারতাম। ও কি সমস্যা হলো, লাস্ট মোমেন্টে বললো, আমি দেখলাম সময়টা নষ্ট করে লাভ নেই, ছেলেদের কিছু শেখানো যাক। এই যে রিকেটি রোজারি কাকে বলে? এই যে হাড়, এই যে দেখো, এই যে হাড়গুলো এসছে, এই হাড়গুলো একদম এইখানে কালার আলাদা। কেন? এই যে জয়েন্টগুলো, এর এপাশে হচ্ছে কার্টিলেজ, আর এইগুলো হচ্ছে পিওর হাড় এবং কার্টিলেজের জাংশন। এই যে কস্টোকন্ড্রাল জাংশন, এই কস্ট মানে রিব, কন্ড্র মানে কার্টিলেজ, কস্টোকন্ড্রাল জাংশনগুলো উঁচু হয়ে যায়, তাই একে বলা হয় মনে হয় হাড় পড়ে আছে, রিকেটি রোজারি। এইভাবে পড়াতে হবে ছেলেদের, এইভাবে শেখাতে হবে যখন যেটা দরকার। অ্যাব্রোটেনাম, রিকেট, পুঁয়ে পাওয়া, বাচ্চা শুকিয়ে, আরে কেন শুকিয়ে যায়? হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড ইট? ডিউ টু রিকেট হলো কি হয়, এটা ছেলেকে জানাতে হবে। রিকেটের এরকম গুলো হাড়গুলো ফুলে এখানে টুকরো গুটি হয়ে যায়, রিকেটি রোজারি। পা গুলো বেঁকে যায়, মাথা তুলতে পারে না, ক্যান নট হোল্ড আপ দ্য হেড, ক্যান নট রেইজ দ্য আর্ম। সো অ্যাব্রোটেনাম বিশেষ করে পায়ের দিকটা বেশি শুকিয়ে যায়। মেরাসমাস or emaciation of the children, especially at the lower part, argentum niticum, iodum, sanicula, tuberculinum, especially neck region, natrum. So পায়ের দিকে খুব শুকিয়ে যায় অ্যাব্রোটেনাম, argentum niticum।
পায়ের দিকে ফুলে যায় লাইক এ পোডিয়াম। সো নেভার ফরগেট ইন ইউর লাইফ, নেভার ফরগেট ইন ইউর লাইফ। এই দেখো দেখো প্লিজ, দেখো বন্ধুরা, আমার একটা ছেঁড়া মান্দাতা আমলের অ্যালেন স্কিনার আমি দেখাচ্ছি। অ্যাব্রোটেনাম, অ্যাব্রোটেনাম, এই দেখো সেকেন্ড প্যারা, ম্যারাসমাস অফ চিলড্রেন, এমাসিয়েশন ম্যারাসমাস মোটামুটি একই রকম, একটু ডিফারেন্সিয়েশন আছে, সেগুলো আমি প্র্যাকটিস অফ মেডিসিনের ক্লাসে শেখাবো। সো ম্যারাসমাস অফ চিলড্রেন উইথ মার্কড এমাসিয়েশন, অত্যন্ত শুকিয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে, কোথায় কোথায়? স্পেশালি অফ লেগস, স্পেশালি অফ লেগস। এই খোলো আর্জেন্টাম নাইটিকাম, আর্জেন্টাম নাইটিকাম ফার্স্ট পেজ সেকেন্ড প্যারা, ফার্স্ট পেজ সেকেন্ড প্যারা। এই ডুবে বলতো যে বেটা তুই আমার থেকে বেশি মুখস্থ করেছিস। অলওয়েজ থিঙ্ক অফ আর্জেন্টাম নাইটিকাম অন সিং উইদাউট ড্রাইড আপ ওল্ড লুকিং পেশেন্টস, এমাসিয়েশন প্রগ্রেসিং এভরি ইয়ার, প্রত্যেক বছরে বছরে, প্রত্যেক মাসে মাসে শুকিয়ে যাচ্ছে, progressing every year. Hey, most marked in the lower extremities, most marked in the lower extremities. তাহলে কি বললাম আমি? অ্যাব্রোটেনাম শুকিয়ে যায়, পায়ের দিকটা বেশি শুকিয়ে যায়। তাহলে আজ পায়ের দিকটা তো বেশি শুকিয়ে যায় স্যার, আপনি বললেন, আপনি তো দেখালেন আর্জেন্টাম নাইটিকাম আছে, আপনি তো দেখালেন এমন মিউর আছে, টিউবারকুলিনাম আছে। তাহলে আমি অ্যাব্রোটেনামের ডিফারেন্স করবো কি করে? এই অ্যাব্রোটেনাম অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া, কিছুদিন পাতলা পায়খানা, কিছুদিন শক্ত পায়খানা হয়। স্যার আর কোন কোন ওষুধ আছে? এই আর আছে চিলিডোনিয়াম, নাক্স ভম, অ্যান্টিমক্রুড, অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া, কিছুদিন পায়খানা শক্ত হয় আর কিছুদিন পায়খানা পাতলা থাকে। সালফার, ওপিয়াম, অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া। Never forget in your life. So alternate constipation and diarrhea, এইটা আমরা পাবো। এই দেখো স্যার, আপনি একটু দেখাবেন অ্যালেন স্কিনারে যা বললেন, অ্যালেন স্কিনার নাকি আপনার মুখস্থ আছে, একটু দেখান দেখি। এই অ্যালেন স্কিনার বেরি পড়ো, অ্যান্টিমক্রুড, অ্যান্টিমোনিয়াম ক্রুডাম। দেখো প্রতিটা লাইন ইম্পর্টেন্ট ফর চিলড্রেন অ্যান্ড ইয়ং পিপল, বাচ্চাদের ক্ষেত্রে লাগে, মাঝের টিন এজে লাগে। ইনক্লাইন টু গ্রো ফ্যাট, ফ্যাট শরীরে বাড়তে থাকে, ব্র্যাকেটে ক্যালকেরিয়াকার, ক্যালকেরিয়াকার, পালসিডিলা, গ্রাফাইটিস, এদের মোটা হওয়ার টেন্ডেন্সি থাকে, ক্যাপসিকাম। সো ইনক্লাইন টু গ্রো ফ্যাট ফর এক্সট্রিমস অফ লাইফ। এই এক্সট্রিমস অফ লাইফ মানে প্রথম দিকে এবং শেষের দিকে, শিশু এবং বৃদ্ধ, সে তো বুঝলাম স্যার, কিন্তু অল্টারনেট কনস্টিপেশন ডায়রিয়া কোথায়? সেকেন্ড প্যারা, ওল্ড পিপল উইথ মর্নিং ডায়রিয়া suddenly become constipated or alternate diarrhea and constipation. So abrotinum, Marasmus, emaciation most marked in the lower extremities, most marked in the lower extremities, like ammonium, argentum naticum. এই ক্লাসের পড়া আমি ছেলেদের ক্লাসেই তৈরি করে দিতাম, ওখান থেকে ধরে জিজ্ঞাসা করে উত্তর তৈরি করিয়ে তবে আমি ছাড়তাম, কিন্তু ফেসবুকে সেটা পাচ্ছি না, আর পাচ্ছি না বলে আমার দুঃখ। ক্লাসের পড়া ক্লাসেই তৈরি করাবো। বলো সবাই, উত্তর দাও নিজের মনে মনে। পা গুলো বেশি শুকিয়ে যায়, এইরকম কোন বাচ্চা দেখলে আমরা কি ওষুধগুলো ভাববো? আমরা ভাববো অ্যাব্রোটেনাম, আর্জেন্টাম নাইট্রিকাম, টিউবারকুলিনাম, এমন মিউর। তাহলে অ্যাব্রোটেনামের আর কি সিমটম পাবো? অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া। অল্টারনেট কনস্টিপেশন ডায়রিয়া স্যার আর দু চারটে ওষুধের নাম বলুন। এই চিলিডোনিয়াম, নাক্সভম, সালফার। স্যার যদি ভালো করে দেখতে চাই অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া, তাহলে আমরা কোথায় পাবো? এই পাবে রেকটাম চ্যাপ্টার, কেন্টস রেকটাম চ্যাপ্টারে পাবে কনস্টিপেশন। চলে যাবে তুমি কেন্টে, রেকটাম, রেকটাম কনস্টিপেশন, তারপরেই পাবে ডান দিকে অল্টারনেটিং উইথ ডায়রিয়া,
অ্যাব্রোটেনাম, অ্যান্টিমক্রুড, চেলিডোনিয়াম, নাক্সবাম, ওপিয়াম, যা বলেছে ডাক্তার রবিন বর্মন সব তাই বলেছে, কারণ কেন্টের থেকে উনি শিখেছেন অল্টারনেট উইথ ডায়রিয়া। কোথায় পাবো? রেকটামে, রেকটাম, কনস্টিপেশন, অল্টারনেট constipation alternating with diarrhea. Abrotenum, antimcrude, chelidonium. দেখো অ্যান্টিমক্রুড এখানে ফার্স্ট গ্রেড নেই, তাই বলে আমরা বাদ দিতে পারি না। যারা শুধু অ্যান্টিমক্রুড, চেলিডোনিয়াম তুলে রেপার্টরি বই লিখছে তাদের সাথে আমরা কন্ট্রাডিক্ট করি যে অ্যাব্রোটেনাম ইজ অলসো ইকুয়াল ইম্পর্টেন্ট। এইসব ফার্স্ট গ্রেড কি করে করেছে? এই ফার্স্ট গ্রেডের দাম বেশি, সেকেন্ড গ্রেডের দাম কম, এরকম গুরুত্ব দিলে হবে না। এগুলো সব ক্লিনিক্যাল বেসিস। কেন্ট নিজে মনে করেছে, কোনো জায়গায় কেউ দিয়েছে, চিন্তা ভাবনা করেছে। আমার চিন্তা ভাবনা করে আমি আবার অ্যান্টিমক্রুডকে, আমি যদি 100টা রোগী দেখি, যদি মনে করি আমি অ্যান্টিমক্রুডকে আবার সেকেন্ড গ্রেডে নামাতে পারি, আমি অ্যাব্রোটেনামকে ফার্স্ট গ্রেডে নিতে পারি। দিস ইজ অনলি ফর ওয়ানস পার্টিকুলার অ্যাপ্লিকেশন, ওয়ানস এক্সপেরিমেন্ট, ওয়ানস অবজারভেশন, ওয়ানস ইন্টারফারেন্স। সো অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া। এই অ্যাব্রোটেনাম খিদে বেশি, অ্যাব্রোটেনাম খিদে বেশি, খায় বেশি, রাক্ষসে খিদে, কিন্তু খায় দায় শুকিয়ে যায়, খায় দায় শুকিয়ে যায়। অ্যাব্রোটেনাম, ন্যাট্রামিউর, টিউবারকুলিনাম, আয়োডাম, খায় দায় শুকিয়ে যায়। ইটিং ওয়েল, ইটিং র্যাবেনাস হাঙ্গার, লুজিং ফ্লেশ, ফ্লেশ মানে মাংস, মাংস লস করছে কিন্তু খায় ভালো, খিদে ভালো। ইটিং ওয়েল, আয়োডাম, ন্যাট্রামিউর, সানিকিউলা, টিউবারকুলিনাম। এই অ্যালেন্সকি নোট, ফার্স্ট পেজ অ্যাব্রোটেনাম, দেখে নাও। অ্যাব্রোটেনাম, র্যাবেনাস হাঙ্গার, খিদে বেশি, লুজিং ফ্লেশ হোয়াইল ইটিং ওয়েল, মাংস কমে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে কিন্তু ভালো খাচ্ছে। আয়োডাম, ন্যাট্রামিউর, সানিকিউলা, টিউবারকুলিনাম। এই সিনার নাম এখানে নেই কেন? সিনা তো রাক্ষসে খিদা, কেন সিনার নাম নেই? একই কাণ্ড। সিনায় কি বলছে? আহা, ওইটাই তো একমাত্র বইয়ের মধ্যে কালো কুচকুচে মানে বোল্ডে লেখা আছে, একমাত্র সিনা। সিনা, ক্যানাইন হাঙ্গার, ওই র্যাভেনাস হাঙ্গার। আরে র্যাভেনাস মানে রাক্ষস, রাবণ, লঙ্কা, রাক্ষসের মতন খায়, মানে একটা প্রবাদ, অনেক খায়। আর ক্যানাইন মানে কুকুর, বিড়াল, কুকুর, লম্বা লম্বা ক্যানাইন দাঁত যাদের, সেখান থেকে শব্দ এসছে, ওই একই কথা। প্রচুর পরিমাণে খায়, কুকুর যেমন গপ গপ করে খায়, সেখান থেকে শব্দটা এসছে ক্যানাইন হাঙ্গার। রাক্ষসকে খেতে কেউ দেখিনি আমরা, তবে হ্যাঁ খায়, রাক্ষসের মতন খায়। আমাদের পুরুলিয়া জেলার যারা ছৌ নাচ করে, মুখে কার্তিক গণেশ দুর্গার ছবি লাগায়, লাগিয়ে লাগিয়ে নাচ করে, তারা প্রচুর খায়। ওই সাঁওতালি ছেলেগুলো একবার ছৌ নাচ হয়েছিল এক জায়গায়, তো যারা কন্ট্যাক্ট যারা নিয়ে এসেছিল বলেছিল, বাবু ওদের খাবার কিন্তু প্রচুর লাগে, এক একজন 2 কেজি করে চালের ভাত খাবে। তো রাক্ষসে খিদায় কিন্তু খায় দায়, গায়ে লাগে না। ওরা তো খেয়ে ছৌ নাচ করছে, কিন্তু এদের পা শুকিয়ে যাচ্ছে। অ্যাব্রোটেনাম, আয়োডাম, ন্যাট্রামিউর, সানিকিউলা অ্যান্ড টিউবারকুলিনাম। কিন্তু সিনার নাম নেই কেন? সিনা তো বলছে ক্যানাইন হাঙ্গার, রাক্ষসে খিদা। আজকে আমার মোবাইলটা মাঝে মাঝে কালো হচ্ছে কেন? ক্যানাইন হাঙ্গার, কিরকম হাঙ্গার? এই হাংরি সুন আফটার এ ফুল মিল, ভরা পেটে খেয়ে গেল এ বাড়ি থেকে, ওই বাড়ি থেকে আবার খাচ্ছে। বাচ্চাদের গ্রামের দিকে দেখি, শহরের দিকে মানুষ শিক্ষিত এসব করে না, প্রচুর পরিমাণে খাইয়ে দিল মা, আবার ঠাকুরমা বললো আয় বাবা 2টো খেয়ে যা, বলে আবার দিয়ে দিল, বাচ্চা সমানে খেতে লাগলো। এভাবে খাওয়ানো উচিত না। ওই ঠাকুরমার যে হেপাটাইটিস বি আছে কিনা কে জানে, ওই ঠাকুরমার যে টিউবারকুলোসিস আছে কি জানে, আবার ঠাকুরমার আবার দাদু দিদা যে পাচ্ছে খাওয়াচ্ছে, রোগ ছড়াতে পারে, সংক্রমণ হতে পারে, হেপাটাইটিস হতে পারে। তো কিন্তু বাচ্চা খেয়ে নিচ্ছে, ক্যানাইন হাঙ্গার, র্যাভেনাস হাঙ্গার। কিন্তু ওইখানে ব্র্যাকেটে সিনার নাম দেয়নি কেন? কারণ সিনার তো শুকাচ্ছে না। ওখানে যাদের শুকাচ্ছে খায় দায়, কিন্তু শুকাচ্ছে শুধু তাদের নাম দেওয়া আছে, সবার নাম দেওয়া নেই।
সো অ্যাব্রোটেনাম খায় দায়, কিন্তু শরীর রোগা, রিকেট, বিশেষ করে পা শুকিয়ে যাচ্ছে, কিছুদিন শক্ত পায়খানা, কিছুদিন পাতলা পায়খানা। এই নিষ্ঠুর প্রকৃতি হয় বাচ্চা, ফড়িং ধরে তার দানা ছেড়ে দিচ্ছে, গরুটাকে মারছে, বিড়ালটাকে পেটাচ্ছে, গ্রামের ছেলে হলে কুকুরটাকে দাঁড়া নিয়ে তাড়া করছে। নো সিম্প্যাথি, নো মার্সি, নো দয়া মায়া, নো অ্যাফেকশন। সো অ্যাব্রোটেনাম, অ্যাব্রোটেনাম সাউদার্ন উড, কমন নেম ইজ সাউদার্ন উড। সো নিষ্ঠুর প্রকৃতির বাচ্চা এমাসিয়েশনে ভোগে, পা দুটো বেশি শুকিয়ে যায়, অ্যাব্রোটেনাম। আর আর্জেন্টাম নাইটিকাম এইসব ওষুধ, এছাড়া অ্যাব্রোটেনামে আর কিছু নেই। এই অ্যাব্রোটেনামে বলছে বাতের ব্যথার নাকি ভালো ওষুধ, এক লাইন লেখা আছে। ওইভাবে বাতের ব্যথার ওষুধ কি দেওয়া যায়? আমাদের এক ডাক্তারবাবু ক্যান্সার স্পেশালিস্ট, অনেক রোগী দেখে, বিরাট নাম, বনগার দিকে প্র্যাকটিস করে, কথায় কথায় অ্যাব্রোটেনাম, বাতের ব্যথা কিচ্ছু হয় না, নবডাঙ্কা হয়, তাদের পেশেন্ট অনেক ফেরত আসে। এই নেক্সট মেডিসিন ইজ অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড ক্যান্সার, টিবি, ক্যান্সার, টিবি, ডায়াবেটিস, ক্যান্সার, টিবি, ডায়াবেটিস, হেপাটাইটিস, সিরোসিস অফ লিভার, এইরকম রোগের খারাপ রোগের যখন শেষ হয়ে যাচ্ছে, লোকটার বাঁচার কোনো আশা নেই, প্রচণ্ড দুর্বল, প্রচণ্ড পিপাসা, নাক মুখ দিয়ে মলদ্বার দিয়ে রক্ত বেরোতে পারে, সাংঘাতিক দুর্বল, রোগের শেষ অবস্থা, হাত পা ফুলে যাচ্ছে, কিন্তু পিপাসা আছে, নেই না, আছে, শুধু জ্বরের সময় থাকে না। তো প্রচুর পিপাসা, প্রচুর দুর্বলতা, রোগের শেষ স্টেজ, হাত পা ফুলে গেছে এবং শুকিয়ে যাচ্ছে, পাতলা পায়খানা করছে, অ্যাসিটিক অ্যাসিড 6 বা 30 কয়েকটা ডোজ দিতে হবে, রোগীকে অন্তত ফেরানো যেতে পারে। ইন দ্য লাস্ট স্টেজ অফ এনি ডিজিজেস, সিভিয়ার ডিজিজেস, like cancer, TB, diabetes, cirrhosis of liver, cancer of the liver, রোগী শুকিয়ে যাচ্ছে, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, খিদে কমে যাচ্ছে, কিন্তু ঘাম বেশি, পিপাসা বেশি। এগুলো কেন? ডিহাইড্রেশন, পায়ে জল জমছে, ফুলে যাচ্ছে, পেটে জল জমছে, অ্যাসাইটিস হচ্ছে, আর পিঠের উপরে শুতে পারে না, বুকের উপরে শুতে চায়, পুরোপুরি বুকের উপরে শুতে চায়। একবার অ্যাসিটিক অ্যাসিড চিন্তা করো, রোগীকে অনেক আরাম দেওয়া যেতে পারে। আর পুরো বুকের উপরে না, হাঁটু গেড়ে হামাগুড়ির মতন শুয়ে থাকতে চায়, তাতে অনেক রোগের কষ্ট পায়। মেডোরিনাম, সিনা, কার্সিনোসিন, রিলিফ বাই নি এলবো পজিশন, সিনা, কার্সিনোসিন অ্যান্ড মেডোরিনাম। আর অ্যাসিটিক অ্যাসিড, তাহলে আমার অনেক ম্যাথমেটিকা পড়ে তোমরা ড্রাগের আসল জিনিস বুঝতে পারো না। আমি অনেক পড়াশোনা করে এমন সব লিখেছে অনেক বইয়ে, এমনভাবে শুধু ওষুধ বলে না, যে কোনো ডিজিজ, প্র্যাকটিস অফ মেডিসিন, ছেলেরা পড়তে চায়, জানতে চায়, কিন্তু কি যে লিখেছে, একটা না পড়ে যদি উদ্ধার না করা যায়, তা সেই লেখার বাবদ তোমার নাটক করার কি দরকার? সেই জিনিসটাকে সহজ সরল করে বোধগম্য করার চেষ্টা করে যাচ্ছে একটি মাত্র লোক। বুঝবে না কেন ছেলে? অ্যাসিটিক অ্যাসিড তো অনেক বইয়ে পড়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেবিলিটির মতন, রোগীকে দেওয়ার মতন পজিশন বা স্টেপ তোমার মাথায় আজ পর্যন্ত ছিল না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আসতে বড় অথচ ঠিক মতন বুঝতে পারলে মাত্র ছোট্ট কথায়, অল্প কথায় বলা যায়, সেই ঠিক মতো বুঝেছে, সেই ঠিক মতন জানতে পেরেছে, সেই লোকটি ঠিক মতো অনুধাবন করতে পেরেছে। কে সে? যে অল্প কথায় জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবং অন্যকে বুঝিয়ে দিতে পারে। তাই অ্যাসিটিক অ্যাসিড ভুলবে না। রোগের শেষ অবস্থা, হোক ক্যান্সার, হোক টিবি, হোক ডায়াবেটিস,
হোক এনি ম্যালিগন্যান্ট ডিজিজ, রোগীর বাঁচার আশা নেই, রোগী মৃত্যু শয্যায় পড়ে আছে, পেটে জল জমছে, তাকে বলা হয় অ্যাসাইটিস, পায়ে জল জমছে, চাপলে বসে যাচ্ছে, যাকে বলা হয় পেডাল ইডিমা, কথা বলতে পারছে না, পিপাসা প্রচুর, খাচ্ছে জল, ঘাম বেশি, চেঁচা করছে, কথা বলতে পারছে না, পেটের উপরে শুয়ে থাকতে চাইছে, গ্যাস ঢেকুর তুলছে, এইরকম স্টেজে অ্যাসিটিক অ্যাসিড। আর যখন কোন রোগের লাস্ট স্টেজ অ্যাকিউট ডিজিজ, এটা তো এটাও সাব অ্যাকিউট, অনেকদিন হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে, সিরোসিস অফ লিভার হয়ে গেছে, যখন একদম অ্যাকিউট স্টেজ, হঠাৎ 10 বার পাতলা পায়খানা করে, কলেরা হয়ে, কিছু হেমারেজ হয়ে, শক হয়ে, এরকম লাস্ট স্টেজ হচ্ছে, অন্য সব বলছি, হাত পা ঠান্ডা, পা ঠান্ডা, বরফ শীতল, ঘাম দিচ্ছে ঠান্ডা, জিভ ঠান্ডা, নেতিয়ে পড়ছে। হ্যাঁ, ইন দ্য লাস্ট স্টেজ অফ এনি ডিজিজ উইথ কোল্ড সোয়েট, কোল্ড ব্রেথ, কোল্ড টাং, ভয়েস লস্ট, দিস রেমেডি মে সেভ এ লাইফ। কার্বোবেস, কার্বোবেস, সেকেন্ড প্যারা, অ্যালেন স্কিনার সেকেন্ড প্যারা, রিলেশনের আগের লাইন। এই আমার বের করতে সময় লাগবে না, কার্বোবেস, কারণ বইগুলো আমার কথা শোনে। কার্বোবেস কি বলেছিলাম, এই যে ফার্স্ট পেজ আরম্ভ হলো, এই সেকেন্ড পেজ চলছে, বলেছিলাম রিলেশনের আগের লাইন, রিলেশন তার আগের লাইন, ইন দ্য লাস্ট স্টেজেস অফ ডিজিজ উইথ কোপিয়াস কোল্ড সোয়েট, কোল্ড ব্রেথ, কোল্ড টাং, ভয়েস লস্ট, দিস রেমেডি মে সেভ এ লাইফ, একটা জীবন ফিরিয়ে দিতে পারে। সো ইন দ্য লাস্ট স্টেজ অফ এনি ডিজিজ, এই হাইড্রোসায়ানিক অ্যাসিড, শ্বাসকষ্ট মারাত্মক, এই যেন মনে হয় মরে গেল, দম নিতে পারছে না, টানতে পারছে না, মনে হয় আর বোধহয় পৃথিবীর আলো দেখবে না, মনে হচ্ছে দি ম্যান ইজ শিওরলি গোয়িং টু দ্য ব্ল্যাক হ্যান্ডস অফ দ্য ক্রুয়েল ডেথ। হাইড্রোসায়ানিক অ্যাসিড, হাইড্রোসায়ানিক অ্যাসিড প্রেসক্রাইব 630। আমি মৃত্যুর হাত থেকে কয়েকবার মানুষকে টেনে তুলেছি। সো বইয়ের লাইন 4টি দেখে শুধু গড়গড় করে বললাম, সেমিনারে বললাম, ক্লাসে বললাম, অ্যান্টি রবিন বর্মন গ্রুপ করে বললাম, তাতে শেখানো যাবে না, তাতে হোমিওপ্যাথির উন্নতি হবে না, তাতে হোমিওপ্যাথদের মান প্রতিষ্ঠা করা যাবে না। তাহলে কি, কেন শেখাচ্ছি আমি, কেন রাত 9:30টার সময় হঠাৎ করে একটু সময় পেলেই চলে আসছি? কারণ কারণ চ্যালেঞ্জ। কিসের চ্যালেঞ্জ? হ্যানিম্যানের কথা মতন। কি বলেছে হ্যানিম্যান? অডি সেপারি, তার মানে কি? আমি চ্যালেঞ্জ নিলাম, কিসের জন্য? জ্ঞানের জন্য, নির্ভীক হওয়ার জন্য। আমি ভীত নই, সন্ত্রস্ত নই, আমি তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আই অ্যাকসেপ্টেড ইউর চ্যালেঞ্জ, অডি সেপারি। তাই রাত 9:30টায় আমাকে দৌড়ে আসি আমি ক্লাস নিতে, হোমিওপ্যাথির স্বার্থে, তোমাদের শেখানোর স্বার্থে। 1810 সালে হ্যানিম্যানের অর্গানন যখন প্রথম বেরিয়েছিল, একটি স্ট্যান্ডা দিয়েছিল গিলাটের, বিখ্যাত জার্মান কবি গিলাট, দ্য ট্রুথ ইমরালস নিড আস ব্লেস টু মেক অ্যান্ড কিপ দি ওয়াল ওয়াইড লাইট কভার্ড ওভার বাট নেভার নেভার বিউটি। সারা ইউরোপ জুড়ে সমালোচনা আরম্ভ হয়েছিল। হ্যানিম্যান ওয়াজ ভেরি ব্যাডলি, ক্রুডলি, রাফলি ক্রিটিসাইজ, কোয়াক, হাতুড়ে, শয়তান, বদমাইশ, জানোয়ার। হ্যানিম্যান 9 বছর অত্যাচার সহ্য করেছিল। তার কাজ বন্ধ করেনি, তার সাধনা বন্ধ করেনি, তার পরিচর্যা বন্ধ করেনি। 1810, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 নীরবে দুঃসহ যন্ত্রণা ভোগ করেছে। তারপর 1819 সালে আরো এস্টাবলিশ করে উত্তর দিয়েছিল অডি সেপারি। I have accepted your challenge. আমি তোমাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম। কারণ ওরে মৃত্যু, ওরে মৃত্যু, তুই কারে করিস ভয়, তুই কারে দেখিস ভয়? ওরে কম্পিটিশন আলাদা, তোরা কারে দেখাস ভয়? তোদের ভয়ে কম্পিত নয় বীরের হৃদয়। অডি সেপারি বলতে চেয়েছিল হ্যানিম্যান। সো কার্বোবেস,
অ্যাকোনাইট। নেক্সট মেডিসিন ইজ অ্যাকোনাইট। অ্যাকোনাইট তো সবাই ব্যবহার করে। প্রথম কথা, সাডেন অ্যান্ড ভায়োলেন্ট, হঠাৎ করে আসে। অ্যাকোনাইট মনে রাখতে হবে কালবৈশাখীর ঝড়। বিকালে পড়ন্ত রোদ, বাচ্চারা মাঠে খেলছে, সুন্দর ওয়েদার, হঠাৎ করে মুহূর্তের মধ্যে কালো হয়ে গেল আকাশ, শিলা বৃষ্টি আরম্ভ হয়ে গেল, গাছের ডাল দমাদম পড়তে আরম্ভ করলো, আম সব পড়ে যাচ্ছে, টিনের চাল উড়ে যাচ্ছে। কাল বৈশাখী, বৈশাখ মাসে আসে সাংঘাতিক অবস্থায়, তাই নাম কাল বৈশাখী, মানে ভেরি ব্যাড বৈশাখীর ব্যাপার। এইরকম ভাবে এখন এই বাচ্চা খেলে এলো, বেরিয়ে এলো পুরো ফিট, কিন্তু সেই বাচ্চার হঠাৎ করে 5 জ্বর উঠে গেল। কারণ 5 জ্বর কেন? কারণ ভায়োলেন্ট। কালবৈশাখীর জ্বরের মতন খেলে দুলে আসলো, বাচ্চা ক্রিকেটে ছক্কা মেরে আসলো, 100 রান করে আসলো, হা হা করতে করতে বাড়িতে ঢুকলো, একটু সর্দি জ্বর, গা গরম, ওমা 105 জ্বর। সাডেন অ্যান্ড ভায়োলেন্ট অ্যাকোনাইট অ্যান্ড বেলেডোনা। অ্যাকোনাইট অ্যান্ড বেলেডোনা। কিন্তু বেলেডোনা কি করবে? একই বাচ্চা দুজন খেলে আসলো, দুজনেরই সাডেন অ্যান্ড ভায়োলেন্ট, হঠাৎ করে জ্বর বেড়ে গেল। অ্যাকোনাইট ছটফট ছটফট, উত্তেজনা, রেস্টলেসনেস, মানসিক উত্তেজনা, মেন্টাল এক্সন। বেলেডোনা চুপচাপ পড়ে আছে, নেতিয়ে পড়ে আছে, কথা বলছে না। যে বাচ্চা প্রাণচঞ্চল ছিল, যে বাচ্চা হাসি খুশি ছিল, যে বাচ্চা দোদুল্যমান ছিল, সেই বাচ্চা জবু থবু হয়ে পড়ে গেল, কোনো কথা নেই। দ্যাট ইজ বেলেডোনা। আর যে বাচ্চা উল্টো ছিল, লাফালাফি করতো না, শান্তশিষ্ট ছিল, সে হয়ে গেল লাফালাফি। ওরে বাবা কি হলো, মা মরে যাবো, আমার জল দাও, পানি দাও, কি হয়েছে বল না, সেরকম করছিস না, কিছু ভালো লাগতে দিলাম, কি করবো। সো restlessness mentally, aconite and arsenic. Restlessness physically, phosphorus, lustrous, calibrium. Restlessness mentally, tarantula, hispania, aconite, arsenic. So aconite, sudden and violent, with mental restlessness, anxiety. And so mental symptoms এর দাম সবসময় দিতে হবে। এই অ্যালেন স্কিনার, সেকেন্ড পেজ, হ্যানিম্যান বলছে, হ্যানিম্যানের কথা এখানে তুলে দিয়েছে, হ্যানিম্যানের কথা তুলে দিয়েছে অ্যালেন সাহেব। Whenever aconite is chosen homeopathically, you must above all observe the moral symptoms carefully, that it closely resembles them. The anguish of mind and body, the restlessness, the disquiet not to be alive. এইগুলো তোমার ভুললে চলবে না। এই মানসিক ছটপটানি, এই অস্থিরতা, দেখে নাও আমার কথার সাথে মিলছে কিনা। এই হ্যানিম্যান সেকেন্ড পেজ কি বলছে? হ্যানিম্যান সেজ, ইনভার্টেড কমার মধ্যে হ্যানিম্যানের ম্যাথমেটিক্যাল পিউরো থেকে দিয়েছে এখানে, whenever aconite is chosen homeopathically, you must above all, সবার উপরে অবজার্ভ করবে। কি অবজার্ভ করবে? the moral symptoms, আসল symptoms গুলো কি? and be careful that it closely resembles them, the anguish of mind and body, শরীর মনের অস্থিরতা, উৎকণ্ঠতা, the restlessness, অস্থিরতা, and the disquiet not to be alive. So aconite is the drug, aconite is the medicine. মনের অস্থিরতা, তার সাথে কি থাকে? অ্যাকিউট শক, শরীরের ভিতরে শক হচ্ছে, জল চাইছে, জল দাও, পানি দাও, মুঝে পানি দিজিয়ে। So profuse burning thirst for large quantity of cold water. জল খাচ্ছে কিন্তু তিতা লাগছে, bitter taste in the mouth. So প্রচুর জল পিপাসা, ব্রায়োনিয়া, ফসফরাস, আর্সেনিক, অ্যাকোনাইট, ভেরেট্রাম এলবাম, মার্কুরিয়াস। কিন্তু শুধু ব্যতিক্রম হলো আর্সেনিক অল্প খাবে, আর সবাই বেশি খাবে।
আর টক জল যদি হয়, একটু টক টাইপের শরবত খেতে চাই, ভিরেট্রামেল বাম। কপালে ঘাম, ওই কার্বোবেজের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে, পাতলা পায়খানা হয়ে যাচ্ছে, আরে ভিরেট্রামেল বাম ছিল কলেরার মেন ওষুধ, ল্যাক্কানাইনাম ছিল ডিপথেরিয়ার মেন ওষুধ, ডিপথেরিয়া চলে যাওয়ার পরে ল্যাক্কানাইনামের গুরুত্ব কমে গেছে, কলেরা চলে যাওয়ার পরে ভিরেট্রামেল বাম ক্যাম্পোরের গুরুত্ব কমে গেছে। এইসব ওষুধগুলো এক সময় লক্ষ লক্ষ মানুষকে বাঁচিয়েছে। আজ করোনার জন্য যে দুশ্চিন্তা, আজ করোনার জন্য যে এখন তো আরো মৃত্যু কমছে, যেভাবে মরছে সেই রকম মরতো আগে প্লেগ, কলেরা। কেন আর্সেনিককে কলেরা এর জন্য ভেবেছিল আমাদের ডাক্তারেরা? কারণ ইতিহাসে বলা হয়েছে, হোমিওপ্যাথির ইতিহাসে, যে অনেক সিরিয়াস রোগ, প্লেগ, ডিপথেরিয়া, এইসব সময়ে আর্সেনিক বেশি ব্যবহার হতো। গ্রেট প্রস্ট্রেশন, র্যাপিড সিঙ্কিং অফ দ্য ভাইটাল ফোর্স, ম্যালিগন্যান্ট টাইপ অফ ডিজিজেস আর্সেনিক কভার করতে পারে। তাই আর্সেনিককে ভেবেছিল এম্পেরিক্যালি যে আর্সেনিক যদি রক্ষা করতে পারে, প্রিভেন্টিভ দিতে পারে, তাই ভেবেছিল। কিন্তু সব ক্ষেত্রে হবে তা বলা যাবে না। সো ঠান্ডা হয়ে যায়, কপালে ঠান্ডা ঘাম, প্রচুর পায়খানা, প্রচুর বমি, প্রচুর ঠান্ডা ঘাম, তার নাম ভিরেট্রামেল বাম। সো আমরা পড়ছিলাম অ্যাকোনাইট, সাডেন অ্যান্ড ভায়োলেন্ট, মেন্টাল রেস্টলেসনেস। হ্যানিম্যান বলেছে যে রেস্টলেসনেস, মেন্টাল অ্যাগনি। এছাড়া তুমি হোমিওপ্যাথিতে অ্যাকোনাইটের কথা চিন্তা করো না। পিপাসা, শীতকালে ঠান্ডা হওয়া, উত্তর দিকে ঠান্ডা হওয়া লেগে পার্বত্য এলাকায় অ্যাকোনাইট গাছটা জন্মায়, শীতের ঠান্ডা হওয়া এদের পক্ষে কষ্টকর হয়ে যায়। কাশি সন্ধ্যের দিকে বাড়ে, জ্বর সন্ধ্যের দিকে বাড়ে। অ্যানাদার ইম্পর্টেন্ট সিমটমস অফ অ্যাকোনাইট ইজ ইভিনিং টাইপ অফ অ্যাগ্রাভেশন, সন্ধ্যের দিকে বাড়ে। কার্বোবেজ সন্ধ্যার দিকে বাড়ে, হিপারসালফার সন্ধ্যার দিকে বাড়ে, ফসফরাস সন্ধ্যার দিকে বাড়ে, পালসেটিলা সন্ধ্যার দিকে বাড়ে, রিউমেট সন্ধ্যার দিকে বাড়ে। সো ইভিনিং অ্যাগ্রাভেটস, হিপারসালফার, কার্বোবেজ। হোর্সনেস অ্যাগ্রাভেটস ইন দ্য ইভিনিং, গলার স্বর সন্ধ্যের দিকে বাড়ে, অ্যাকোনাইট, কার্বোবেজ, ফসফরাস। Hoarseness aggravates in the morning, calcarea, causticum, hypersulfur. So time aggravation is very, very important. I have repeatedly told you, time aggravation, I mean the time modality is more specific, more accurate and more authentic. Aconite সন্ধ্যের দিকে বাড়ে। So never forget. তাহলে আমি যখনই সময় পাবো এই ম্যাথমেটিক্যাল খেয়াল রাখবে, কোন পর্যন্ত করছি, তারপর থেকে আমি আরম্ভ করবো আবার। Another important symptom of aconite is complaints of fright after. ভয় পাওয়ার পর থেকে, হঠাৎ ভয় পেয়ে গেল বাচ্চা, একটা ছায়া দেখে বলল ভূত, মা ভূত, মা ভূত। ভয় পেয়ে গেলে আমাদের শরীরে ভেসোভেগাল অ্যাটাক হয়, তার রিয়াকশন হয়, জ্বর হতে পারে, তরকা হতে পারে, কনভালশন হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, any disease may occur. So fear after in aconite, in acute case, হঠাৎ করে 2 দিন 4 দিনের ভিতরে ভয় পাওয়ার পর থেকে কিছু হলে, প্লিজ থিঙ্ক অফ অ্যাকোনাইট, হাই পোটেন্সি, 200, 2 ডোজ, 1 ডোজ। কিছুদিন পুরানো হয়ে গেলে, যদি কনস্টিপেশন থাকে, ঘুমের ডিস্টার্ব হচ্ছে, ওপিয়াম ইজ দ্য চয়েস অফ রেমেডি। এই ফ্রাইড এলিমেন্টস আফটার, কেন্টের রেপার্টরিতে মেন্টালি দেখবে, ফ্রাইড এলিমেন্টস আফটার, পেজ নম্বর 49 দেখে নাও। ভয় পাওয়ার পর থেকে রোগ হলে এই দুটো মেন ওষুধ, আর তার সাথে যোগ হয়েছে আরো অন্যান্য ওষুধ। ফ্রাইড কমপ্লেন্স ফ্রম অ্যাকোনাইট ফার্স্ট গ্রেড আছে কিনা বলো, আছে কিনা? অ্যাকোনাইট, ওপিয়াম, তার সাথে আরো কিছু ওষুধ আছে, অরাম মেটালিকাম, লাইকোপোডিয়াম, ম্যাগনেসিয়া, নাট্রামিউর, ফসফরাস, ফসফরিক অ্যাসিড, পালসেটিলাস, সাইলিসিয়া। দয়া করে লেখার সময় দিতে পারে না রবীন বর্মন, সালমা আক্তার লিখছে, স্যার লিখে রাখতাম, দয়া করে যদি একটু আসতে বলতেন। ওই সালমা আক্তার একদিন সারা ভারতবর্ষের বিভিন্ন হোমিওপ্যাথিক হোমাই সেমিনারে লেকচার দিতাম, আর দিল্লির ডাক্তার মেহতা আমার নাম দিয়েছিল পাঞ্জাব মেল। যখন বলতে আরম্ভ করতাম, আমি পাঞ্জাব মেল চল রা হ্যায়। আর 3 জন 4 জন 5 জন করে যখন স্পিকার থাকতো, সবাই ধান্দাবাজি করতো, রবীন বর্মনের আগে বলতে হবে।
রবীন বর্মন বললে আর কিছু বলার থাকবে না, অডিয়েন্স ফাঁকা হয়ে যেতে পারে। হাত পা ধরাধরি করতো স্যার সবাইকে, ওনার আগে দিন, ওনার আগে দিন, ওনার আগে দিন। কারণ এই গাড়ি যখন চলে রাজধানী এক্সপ্রেসের মতো চলে, তবু তো তোমাদের জন্য এখন অনেক আস্তে চালাতে হচ্ছে আমাকে। ফেসবুকে সেমিনারে ডায়াসে আস্তে চলে না গাড়ি, পাঞ্জাব নেই হ্যাঁ, চেষ্টা করছি তবু। সো ইভিনিং রাইজ অফ টেম্পারেচার, ইভিনিং রাইজ অফ ফিভার, ইভিনিং রাইজ অফ কাপ। এবং বাংলায় বলতে গেলে বড্ড আসতে হয়ে যায়, ইংরেজিতে না বললে আমার ঠিক প্রো আসে না, তাড়াতাড়ি বলতে পারি না, বুঝিয়ে। সো এখন এইটি যে মেডিসিন ফর সাডেন অ্যান্ড ভায়োলেন্ট অ্যাটাক অফ এনি ডিজিজ which comes suddenly and attacks violently. ইভিনিং রাইজ অফ সিমটম, সন্ধ্যের দিকে বাড়ে, শীতকালে ঠান্ডা হওয়া লেগে বাড়ে। আর ভয় পর থেকে বাড়ে, শুধু ভয়ের পর থেকে না, এর সব সময় ভয় থাকে। কোনো লোকের যদি ভীষণ ভয় থাকে, গ্রেট ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি অফ মাইন্ড উইথ গ্রেট রেস্টলেসনেস অ্যাফ্রেড টু গো ইনটু দ্য ক্রাউড। বাইরে লোকের মাঝখানে যেতে ভয়, ভয়ের দ্যার ইজ এক্সাইটমেন্ট, যেখানে উত্তেজনা, লোকজন বেশি, সেসব জায়গায় যেতে ভয় পায়। টু মেনি পিপল টু ইভেন টু ক্রস দ্য স্ট্রিট, রাস্তা পার হতে ভয়। এই এখন ফার্স্ট পেজ লাস্ট প্যারা দেখে নাও, এই ভয়ের প্যারা লেখা আছে এখন ফার্স্ট পেজ লাস্ট প্যারা। গ্রেট, দেখো বোল্ডে আছে কিনা, ফার্স্ট গ্রেড, বোল্ড মানে ফার্স্ট গ্রেড। গ্রেট ফিয়ার অ্যান্ড অ্যাংজাইটি অফ মাইন্ড, সাংঘাতিক ভয় এবং উৎকণ্ঠা মনে। উইথ গ্রেট নার্ভাস এক্সাইটেবিলিটি, রেস্টলেসনেস। অ্যাফ্রেড, অ্যাফ্রেড মানে ফিয়ার, অ্যাফ্রেড টু গো আউট, বাইরে যেতে ভয়, ঘরের বাইরে যেতে ভয়। টু গো ইনটু দ্য ক্রাউড, লোকের মাঝখানে যেতে ভয়। হোয়ার দ্যার ইজ এনি এক্সাইটমেন্ট, যেখানে অনেক উত্তেজনা, লোকজন, কথা বলা, কথা কাটাকাটি, ঝগড়া, গন্ডগোল, সেখানে যেতে ভয়। অর মেনি পিপল, যেখানে বেশি লোক আছে। টু ক্রস দ্য স্ট্রিট, এই ফিয়ার ইভেন ডিউরিং প্রেগনেন্সি। লাইফ ইজ রেন্ডার্ড মিজারেবল বাই ফিয়ার। প্রেগনেন্সির সময় মায়েরা বড্ড ভয় পায়, যে বোধহয় তার লাইফে বাঁচবে তো, তার কোনো। এই সেকেন্ড পেজ ফার্স্ট প্যারা তো ফিয়ার ঢুকিয়েছে অ্যালেন সাহেব, আর ওখানে শেষ হয়নি, দেখো দেখিয়ে দেবো। সেকেন্ড পেজ, সেকেন্ড পেজ। দি কাউন্টেন্যান্স, কাউন্টেন্স মানে মুখভঙ্গি, ফেসিয়াল এক্সপ্রেশন, মুখটা ইজ এক্সপ্রেসিভ অফ ফিয়ার। তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে সে ভয়ে কাতর হয়ে পড়েছে। দি এখন সেকেন্ড পেজ ফার্স্ট প্যারা। দি কাউন্টেন্যান্স ইজ এক্সপ্রেসিভ অফ ফিয়ার, দি লাইফ ইজ রেন্ডার্ড মিজারেবল বাই ফিয়ার। জীবন যেন ভয়ে দুর্বিষহ হয়ে পড়েছে। ইজ শিওর হিজ ডিজিজ উইল প্রুভ ফ্যাটাল, শিওর তার রোগ খারাপের দিকে চলে যাবে। ফিয়ার অফ ডেথ ডিউরিং প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় যদি খুব ভয় পায়, বারবার ভাবে কি হবে কি হবে। এই এখন ইট ইজ দ্য চয়েস অফ রেমেডি। ভয়, অ্যাগ্রোফোবিয়া, কত রকমের ভয় হয়। অ্যাগ্রোফোবিয়া, উপরের দিকে ভয়। সো ফিয়ার। ট্রেন যখন সুড়ঙ্গের মধ্যে দিয়ে যায়, কোনো সুড়ঙ্গে যেতে ভয়, তাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া। দি মেডিসিন ইজ স্ট্রামোনিয়াম। সো এখন নেক্সট মেডিসিন ইজ ইথুজা সাইনেপিয়াম, ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন। একটা ফুল থেকে তৈরি, ইথুজা সাইনেপিয়াম। আরে ওষুধের পাতার পর পাতা লাগে না, পাতার পর পাতা পড়া লাগে না, ঘন্টার পর ঘন্টা লেকচার লাগে না। ফেসবুকে অনেকে লিখছে এখান থেকে তৈরি হয়েছে এই সিমটম, ওই সিমটম, এই কার্য করে, ওই বিকার্য করে। নো নো নো, ইট ইজ নট ডাই অ্যান আনইন্টারেস্টেড সাবজেক্ট। ইট ইজ ফর রিয়েলাইজ, নট ফর মেমোরাইজ। মুখস্থ করা বিদ্যা নয়, উপলব্ধি করা বিদ্যা, অনুধাবন করা বিদ্যা। ইথুজার বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলো, বাচ্চা বুকের মায়ের দুধ খাচ্ছে কিংবা বাইরের থেকে চামচে করে দুধ খাওয়াচ্ছে। এই যখন বাটিতে করে দুধ খাওয়ায়, কোলে শুয়ে নিয়ে খাও খাও খাও, তোমরা বারণ করো।
মূর্খ মা, ওরা জানে না। ওইভাবে দুধ খাওয়া যায় না, শুয়ে শুয়ে দুধ খাওয়াচ্ছে, ফ্ল্যাট করে দুধ খাওয়াচ্ছে। বলতে হবে, ও হে মা জননী, তুমি তুমি শুয়ে পড়ো তো, তোমাকে একটু জল বা পানি দিই, তুমি খেতে পারো কি না। নিজে পরীক্ষা করে না, নিজে দেখে না আমি পারবো কিনা, গলায় আটকে যায়। আর যেই না ল্যারিংসের ভিতরে ঢুকে যাচ্ছে, তখন কাশার চেষ্টা করে বাচ্চারা, ভাত গেলে দুধ গেলে। ওটা যতক্ষণ না বেরোবে, ওটা যখন খাদ্যনালীতে ঢুকবে, চাইছে প্রকৃতি খাদ্যনালীতে ঢুকুক, আর পাশের শ্বাসনালীতে না ঢুকুক। কন্ট্রাডিক্টরি, biphasal, to different way, to different route, to different thinking, to different mode, to different administration. একটাই বলছে যাক, আরেকটা যেন একটা ফোঁটা না যায়। গেলেই রিপারকেশন, অ্যান্টাগনিস্টিক রিলেশন, বিরুদ্ধ ভাবাপন্ন, কন্ট্রাডিক্টরি ও বের করার জন্য সমানে চাপ দিচ্ছে। হাওয়া হাওয়া লাংস থেকে ব্রঙ্কাস হয়ে হাওয়া আসছে, বেরোতে চাইছে। আর যত বেরোতে চাইছে, ও যত কাশতে চাইছে, মা কাশতে দিচ্ছে না। 60 60, 70 70, 80 80। ওকে কাশলে ওই ভাতের টুকরোটা বা খাবারের টুকরোটা কিছু বেরিয়ে গেলে ভালো হতো। মূর্খ মা বোঝে না। 60 60, বাবা 60 60 60 60, কি হয়েছে আমার সোনা, কি হয়েছে আমার মোনা। এগুলো ডাক্তাররা তোমাদের বোঝাতে হবে, এরা জানে না। হ্যানিম্যান অ্যাপোরিজমে 4 বলেছে কথা, ইউ আর নট অনলি এ ডক্টর ইন দ্য সোসাইটি, ইউ আর অলসো দ্য প্রিজার্ভার অফ হেলথ ইন দ্য সোসাইটি। তোমাকে এইসব জিনিস জানতে হবে। তাই অর্ধশায়িত অবস্থায়, যাকে বলা হয় রিকাম্বেন্ট পজিশন, অর্ধশায়িত অবস্থায় বাচ্চাকে খাওয়াতে হবে। শুয়ে খাওয়াতে যায় আর গলায় আটকে যায়। রিকাম্বেন্ট পজিশন, এই রিকাম্বেন্ট শব্দ যখন বললাম, ওই এখন আইটে আছে সেকেন্ড পেজ, মাঝামাঝি একটা পিকিউলার সিমটম, যে শুয়ে আছে অর্ধশায়িত অবস্থায়, যখন আরাম করে শুয়েছিল, আর সেখান থেকে উঠতে গেলেই, আমি এত ডিটেলস বলিনি, আমার পড়া আছে জানা আছে তো বলিনি। ও রিকাম্বেন্ট পজিশন থেকে উঠতে গেলে লাল মুখ ফ্যাকাশে হয়ে যায়। On rising from the recumbent position, the red face becomes deathly pale. এখন আই ফেলে এসছি, রিকামেন্ড শব্দটা দেখে মনে পড়ে গেল, দেখিয়ে দেবো ঠিক বলছি কিনা। রিকাম্বেন্ট পজিশন, দেখে নাও দেখে নাও। এই যে হ্যানিম্যান শেষ বলেছিল না, তারপরে চলে যাও। অন রাইজিং ফ্রম এ রিকাম্বেন্ট পজিশন, দি রেড ফেস বিকাম ডেথলি পেল। আহা হা, 1976 এসব মুখস্থ করেছিলাম, 1976 সালে। অন রাইজিং ফ্রম এ রিকাম্বেন্ট পজিশন, the red face becomes deathly pale, or he becomes faint or giddy, কিংবা পড়ে যায়, মাথা ঘুরে যায়। তাহলে রিকাম্বেন্ট শব্দ বলতে গিয়ে এই মনে পড়ে গেল অ্যাকোনাইটের কথা। সো ইটু দা সাইনোপিয়াম। অ্যাকোনাইটের অবস্থা খুব খারাপ আমার বইয়ের পাতাটা, 1976 সালের বই। দেখছো অবস্থা, এরকম বই 4-5টা গেছে। So into the synovium. ও বিদ্যুৎ এসছো, বিদ্যুৎ মুখার্জি নাম দেখা যাচ্ছে, হঠাৎ তাকালাম। ও খুব ভালো ছেলে, আমাদের এনআইসের ফার্স্ট ব্যাচ, বিএইচএমএসের। আমি তখন এনআইসে পড়ি, আর ওরা বিএইচএমএসের ফার্স্ট ব্যাচ। আমরা পোস্ট ডিপ্লোমা কোর্স করছিলাম। ওই বিদ্যুৎটা জানে যে একবার সিসিএইচ এর ইন্সপেকশন টিম এসেছিল, সিসিএইচ এর ইন্সপেকশন টিম এসেছিল। একটা মজার ঘটনা, বিদ্যুৎদার জানে, ওকে দেখলাম নামটা। ওখানে একটা খুব মজার গল্প আছে। ওই বিদ্যুৎটাই, ওরাই নায়ক, নাটকের গুরু। ওখানে ডক্টর ইসলাম বলে একজন ডাক্তার এসেছিলেন। ও অন্য পোস্টে চাকরি করতো, ইন্সপেক্টর ছিল সেন্ট্রাল কাউন্সিলে। বিদ্যুৎ ভুল হলে মনে করিয়ে দিও। তো ওখানে এসে দিল্লিকে সব ম্যানেজের ব্যাপার, দিল্লি থেকে ম্যানেজ করলো যে আমি কিছুদিন এখানে ডাইরেক্টর থাকবো। ডাইরেক্টর নিয়ে গন্ডগোল, ডাইরেক্টরের সবার লোক, অনেক টাকা বেতন, অনেক টাকা চুরি টুরি করা যায়।
কোটি কোটি টাকা আসে, টাকা চুরি করার সব থেকে বড় বড় রাস্তা থাকে বিভিন্ন জায়গায়। রাস্তা, মেন রাস্তা হলো কি জিনিস পারচেস করো। বড় বড় অফিস আদালতে, এয়ারপোর্টে, সে সব জায়গায় না, টাকা মারার সব থেকে বড় ধান্দা জিনিস কেনো, পারচেস করো, ওখান থেকে কমিশন নাও, আর পুরানো জিনিসগুলো ফেলে দাও, সেগুলো আবার অপশন করে বিক্রি করে দাও। তা আমাদের এখানে এরকম ছিল, ভট্টাচ বলে একজন ছিল, সে তো কোটি কোটি টাকা এইভাবে করেছিল। তো যাই হোক, খুব ইন্টারেস্টিং গল্প, একটু মাঝখানে বলে নিই। ইসলাম ওখানে ম্যানেজ করে ডাইরেক্টর হলো, করে ওখানকার একটা হিন্দু মেয়েকে বিয়ে করলো, মমতা। মেয়েটার নাম হয়ে গেল মমতা ইসলাম। কি বিদ্যুৎ ভুল বললে বলো। তো ওই মমতাকে চাকরিতে ঢুকিয়ে দিল, ক্ষমতা আছে। আর নানান রকম 2 নম্বরই কাজ কর্ম করে টোরে এই বিদ্যুৎরা ও একদম ঘটি ও একদম হাওড়া স্টেশন তুলে দিয়ে আসবে, তোমার আর এখানে থাকতে হবে না বাবু, কেটে পড়ে ভালোই ভালোই। তার উপর সেজন্য যখন বিদায় করে দিল ছেলেরা খেপলে, জনগণ যেমন খেপলে সরকার শেষ, কোনো ইনস্টিটিউটের ছেলেরা খেপলে সব শেষ। যাদবপুর ইউনিভার্সিটির একবার হয়েছিল, খুব ওস্তাদি করছিল একজন উপাচার্য। তো এই বিদ্যুৎরা এরা সবাই মিলে ওকে একদম হাওড়া স্টেশনে তুলে দিয়ে গেল। তাহলে কি হলো, একটা মানুষের রাগ থাকবে না, অপমান থাকবে না? এই ফেসবুকে আমি পড়াচ্ছি, আমি তো নাম কেন, আমাকে সবাই ভালোবাসো, আমাকে হিরো বানাও, সেজন্য পড়াচ্ছি না। হিরো হওয়ার শখ আমার নেই, আমি চাই সবাই শিখুক। তাতে যারা হিরো হতে চাইছিল তাদের রাগ হচ্ছে না আমার উপর। তারা এইসব ব্যাটালিয়ানগুলো লাগাচ্ছে, যেসব মানে ছোটোখাটো পিঁপড়ে এইসব লাগায়, তারা কারা লাগায়? নেতা আছে এর পিছনে। তো বিদ্যুৎকে গল্পটা শোনো, ভুল হলে বলো। তো ইসলামকে ওরা তাড়িয়ে দিল। ইসলামের তখন অরিজিনাল তো চাকরি একটা ছিল, হি ওয়াজ দ্য ইন্সপেক্টর অফ সিসিআই, সেন্ট্রাল কাউন্সিল অফ অফিস। তাহলে ও নিজের জায়গায় চলে গেল। এবারে ও এনআইসে একবার ইন্সপেকশনে আসলো, ওর খুব রাগ। এনআইসের ছেলেরা আমাকে এরকম অপমান করেছিল, আমি দেখে নেবো, সারাই সুযোগ পেয়েছি আজ, আমি দেখে ছাড়বো। সকাল 9টা থেকে ওর সঙ্গে আরো 3-4 জন ছিল, গিরিশ গুপ্তা আরো কারাগারে ছিল। প্রত্যেকটা ঘরে যাচ্ছে আর ডিসস্যাটিসফাইড, নাক কুচকানো ভাব। এই লোক, দি ডিপার্টমেন্ট ইজ নট আপ টু দ্য মার্ক। অন্য ঘরে যাচ্ছে, কি পড়াচ্ছেন? এই পড়াচ্ছেন, পড়ান দেখি। ও, দি টিচিং ইজ নট দ্য লেভেল, স্ট্যান্ডার্ড লেভেল। এরকম করে করে সব ইনস্টিটিউটে রটে গেছে যে ইসলাম দারুণ অসভ্যতা আরম্ভ করেছে। আমাদের তখন রেপার্টরি ক্লাস হচ্ছে, আমাদের ক্লাসে পড়াচ্ছে ডক্টর LM খান, লাল মোহাম্মদ খান বলে এক ভদ্রলোক। তখন ও 5টার সময় একদম লাস্ট মোমেন্টে রেপার্টরি ডিপার্টমেন্টে এসছে। কি পড়াচ্ছেন ডক্টর খান? এই পড়াচ্ছেন। আর খুব মস্তানি করছে তখন ইন্সপেক্টর, তখন যে ক্ষমতা, থানায় দারোগা যেরকম মস্তানি করে, হ্যাঁ, ক্ষমতা চলে গেলে আর তখন আর সে থাকে না। তো এখানে চারিদিকে রটাচ্ছে, কি পড়াচ্ছেন? এই পড়াচ্ছেন। আচ্ছা, সিনথেটিক রেপার্টরি সম্বন্ধে ক্যান ইউ সে সামথিং, একটা লেকচার দিন তো ডক্টর খান। তখন সিনথেটিক রেপার্টরি, সিনথেসিস না, সিনথেটিক, ও বাট্টেল অ্যান্ড কুলুঙ্কার। তো দেখি খান সাহেব গ্যাঁ করছে, নো ইট ইজ নট, ইউ গিভ এ গ্রুপ আইডিয়া অ্যাবাউট দ্য সিনথেটিক রেপার্টরি। মানে ওটাও লিখবে আর কি, দি রেপার্টরি ডিপার্টমেন্ট ইজ ভেরি ব্যাড, টিচিং ইজ ভেরি ব্যাড, এরকম লিখবে বলে নাটক করছে। আমি আর থাকতে পারলাম না। আমরা স্টুডেন্ট হলে কি হবে, আমরা তখন ডাক্তারি পাস করে গেছি, এটা ডিপ্লোমা কোর্স করছে, একটা পোস্ট ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট টু BHMS। আমাদের BHMS এর সমান মর্যাদা দেওয়ার জন্য একটা কোর্স করা হয়েছে। আমি তখন অন্য কলেজে পড়াই, প্রাইভেট কলেজগুলোতে 10 টাকা পার লেকচার পড়াই। তো আমি আর থাকতে না পেরে বললাম, স্যার, am I permitted to say something about the synthetic repertory? হঠাৎ ঘাবড়ে গেল। 4-5 জন লোক, তার মধ্যে আমাদের ডাইরেক্টর এসছে, আমাদেরও ইনস্টিটিউটের 3-4 জন, 8-10 জন লোক সব বসে আছে। আমি ছাত্রদের থেকে চেয়ার থেকে বলছি, আমাদের চেয়ারে বসতাম ওখানে। ইউ, ইয়েস ভাই স্যার, ইয়েস প্রসিড, বলতে পারো। স্যার, am I permitted to come on the dais? Dais এসে বলল, ইয়েস ইউ কাম। ভাবতে বোধহয় মজা দেখবে, আর একটু বোধহয় হাস্যকর জোকিং কিছু হবে। আরম্ভ করলাম বলা, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট। তারপরে এর থেকে অন্য প্রশ্ন করছে, তুমি সিনথেসিস বলতে পারো, তুমি কেন্টের এটা বলতে পারো। এই বিদ্যুৎ লিখছে, রিমেম্বার দোজ স্ট্রাগলিং দিস, দাদা ও লিখছে বিদ্যুৎ, এটা ওটা অনেক জিনিস জানে না, শিখছে আমার কাছে। আচ্ছা এটা বলুন তো, আচ্ছা ল্যাকিসিসের ড্রিমস অফ স্নেক, ল্যাকিসিস ছাড়া কোন ওষুধ আছে? আমি বললাম অ্যাবেল মস্কাস। 5টা, 6টা, 7টা বাজে, আর কোনো ডিপার্টমেন্টে গেল না, শিখছে। লাস্টে
আর কোনো প্রশ্ন নেই, স্টকে কিছু বলার নেই। ডাইরেক্টরকে নামতে নামতে বলে, ঠিক আছে আজকের এখানে শেষ করি ইন্সপেকশন। ডাইরেক্টরকে বলছে, এ क्या चीज বানায়া আপ, এ কি জিনিস বানিয়েছো ভাই? ডাইরেক্টর বলছে, বিমলের বাচ্চা বিদ্যুৎ। বিমলের বাচ্চা বলছে, এ বানায়া নেহি, এ আপন সে হুয়া। অহংকার করছি না, গল্পটা বিদ্যুৎকে দেখে মনে পড়ে গেল, তাই বললাম। তবে আমাকে সার্টিফিকেট দিয়েছিল একটা, আমরা 19 তারিখে সেন্ট্রাল কাউন্সিলের প্রেসিডেন্ট, যে আমার টিম এখানে গিয়েছিল, তারা এসে খুব প্রশংসা করলো তোমার, উই আর গ্লাড না, এরকম সার্টিফিকেট দিয়েছিল। যাই হোক, রেপার্টের সে অনেক আগের গল্প আমি করলাম, যে সিসিএইচ থেকে আমি সার্টিফিকেট পেয়েছিলাম। আর এই গল্প সত্যি, কোনো মিথ্যা নেই। ওই বিদ্যুৎ আছে আমাদের ভাই, তো ওরা ওদেরও পড়িয়েছি আমি রেপার্টরি, ওদেরও কিছুদিন ক্লাস নিয়েছি, কিন্তু ওদের সাথে সেই ছাত্র শিক্ষকের সম্পর্ক ছিল না, সিনিয়র দাদার মতন ওরা সবাই আমাকে দেখে। ওই যে বলছে, দেখো লিখছে, ইয়েস দ্য গ্রেট ডক্টর বিমল ভট্টাচার্য আছে। তো যাই হোক, ইটুদা ওই বাচ্চা, তাহলে বাচ্চাদের দুধ খাওয়ানো আমি শিখিয়ে দিলাম। দুধ খাওয়ানোর পরে বলবে, কাঁধে নেবে একটু বাচ্চা, অনেকে জানো না তোমরা, নিয়ে পিঠে একটু চাপড়াবে, 2-4 বার চাপড়াবে, তাকে বলা হয় বার্পিং। এরকম পিঠে চাপ দিলে এক্সট্রা গ্যাসটা বেরিয়ে যায়, তাকে বলা হয় বার্পিং। এই বার্পিং করা শেখাবে তোমরা, শুয়ে খাওয়াবে না। বলবে যে, তুমি শুয়ে খেতে পারবে কি? যদি পারো তাহলে বাচ্চাকে, মা জানে না, মা ভাবছে বোধহয় আরাম করে খাওয়াচ্ছে। নিজে সেই জায়গায় গেলে কেউ বুঝতে পারে যে কি প্রবলেমে পড়ছে। আমাদের অনেক ওরাল পরীক্ষায় অনেক মাস্টাররা খুব ফুটুনি করে, এমন একটা প্রশ্ন, নিজে কিছুই জানে না, ভুসিমাল, খারাপ বাংলা বলছি আমি, সারা বছরে তার ক্লাস কেউ করে না, পড়াতে পারে না, এমন অনেক মাস্টার আছে, ভুসিমাল বলি আমি। পরীক্ষার সময় হিরো, বলো এইটা বলো তো, ক্লেপ্টোম্যানিয়া মানে কি বলো তো? আরে ক্লেপ্টোম্যানিয়া ওটা দরকার নেই, চুরি করে, সেই রুব্রিকের কোনো দাম খুব একটা নেই, এটা কোনো ওষুধই তেমন নেই। ওইটা নিয়ে 15 মিনিট কচকচ করছে একটা ছেলের সাথে, ক্লেপ্টোম্যানিয়া বলতে পারছো না, তোমাকে কি করে পাস করাবো? কেন সেই ছেলেটা রেপার্টরি জানে কেন? অন্যদিকে কিছু জিজ্ঞেস করি চটপট, এই বনি হোসেনের কি বই বের করেছিল বলো তো, এই কেন্টের রেপার্টরি ফিলোসফিটা বলো তো, এই বোগারের ফিজিক্যাল জেনারেল কার বেশি আছে বলো দেখিনি, এই কেন্ট কোন সিমটমের বেশি দাম দিয়েছে বলো তো। এইভাবে তারা ছেলেকে জাজমেন্ট করবো, ছেলেটা পড়েছে কিনা। তাই আমি সব দিকে জাজমেন্ট না করে একটা পয়েন্ট নিয়ে কুচুর 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 করছি। যদি ওই চেয়ারটা ঘুরিয়ে দিই, ওই ছেলেটাকে তোমার ওই চেয়ারে বসিয়ে দিয়ে তোমাকে ছেলেটার জায়গায় বসিয়ে দিই, তোমার কান মনে দিতে পারে ছেলেটি। তুমি কি করছো? ক্ষমতার অপব্যবহার করছো। চেয়ারটা ঘুরিয়ে দিই না, তুমি দেখো তোমার ওর থেকে অনেক জিনিস ওই ছেলেরা বেশি জানতে পারে। কোনো ছেলেকে অবজ্ঞা করার কথা নয়, অনেক ছাত্ররা বেশি জানে, পড়াশোনা করে, প্রশ্ন করলে আমরা ক্লাসে দেখেছি। সুতরাং ওই নাটক করে কিছু লাভ হয় না। কি বলছিলাম আমি? ইটুদা সাইনেপিয়াম। সো বাচ্চা দুধ খাচ্ছে, মায়ের দুধ হোক, বাচ্চা মায়ের দুধ খেতে চায় না, সিনা সাইলিসিয়াম। কথা প্রসঙ্গে বললাম, সব দুধ খাবে, গরুর দুধ খাবে, মসুর দুধ খাবে, কৌটুর দুধ গুলে দিলে খাচ্ছে, কিন্তু মায়ের ব্রেস্টে খেতে চায় না, সিনা অ্যান্ড সাইলিসিয়াম। এই ফটাফট বের করতে শেখো রেপার্টরি। ওই ডক্টর সাদকে তৈরি করেছি, ও সব রুব্রিক ফটাফট বের করতে শিখে গেছে। একটা ছাত্র তৈরি করতে পেরেছি যে রেপার্টরি একদম বের করতে দেরি করতে পারে না। আর আমার রেপার্টরি বের করলে তো অন্য প্যাটার্নে আমি তৈরি করছি। চেস্ট, মিল্ক, মাদার্স অ্যাভারশন টু, মায়ের দুধ খেতে চায় না। দেখো, দেখে নাও, সেই রুব্রিকটা শিখে নাও। ক্যালকেরিয়া ফস অলসো ইম্পর্টেন্ট। ক্যালকেরিয়া ফস মেটিমেটিকা নেই, এখানে আছে। দেখো, চেস্ট, রেপার্টরি চেস্ট,
রুব্রিক মিল্ক, সাব রুব্রিক চাইল্ড রিফিউজেস মাদার্স মিল্ক, বাচ্চা মায়ের বুকের দুধ খেতে চায় না, বোরাক্স, ক্যালকেরিয়া ফস, সিনা, মার্কুরিয়াস, সাইলিসিয়া। তো সিনা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এখন দেখো, আমি এগুলো গ্রেড করে দিয়েছি আর দাগিয়ে দিয়েছি মেটেমেডিকা পড়ে, এবং নিজের অভিজ্ঞতার ভিত্তিতে দেখো আমি সিনাকে ফার্স্ট গ্রেড করে দিয়েছি, সাইলিসিয়া ফার্স্ট গ্রেড করে দিয়েছি, মার্কুরিয়াসকে ফার্স্ট গ্রেড করে দিয়েছি। ডাক্তারবাবু, বাচ্চা বুকের দুধ মোটে খেতে চায় না, বাইরের দুধ দিলে খায় কিন্তু বুকের দুধ খেতে চায় না। দেখে নেবে চেস্ট রেপার্টরি, চেস্ট। এত ফোন করে, এই যে ফোন করে সমানে ফোন আসছে, কিন্তু আমি ধরছি, ধরবো না। যার দরকার সে আবার পরে করবে, কারণ আমি একটা মহান কাজ করছি, একটা মহান ব্রতী হয়েছি। এতগুলো ছেলে, এতগুলো লোক, এতগুলো মাস্টার, এতগুলো সিনিয়র জুনিয়র সবাই আমাকে দেখছে। আমি এখন, তুমি যত পণ্ডিত যেই হোক না কেন পরে ফোন করো। আমি তো সার্জন না যে অপারেশন করে দিয়েছি, এক্ষুনি রোগী বেড থেকে পড়ে মরে যাচ্ছে তাই ফোন করছি। তোমার এমন দরকার কিছু, আমি জেনারেল প্র্যাকটিশনার, তোমার যা দরকার পরে করতে পারবে। কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি ফেসবুকে ক্লাস নিচ্ছে, একটা ফোনে ক্লাস নিচ্ছে, একটা ফোনে হ্যাঁ হ্যাঁ করে মিনিট, আধ ঘন্টার ভিতরে 4 বার ফোন ধরছে। কেন? এই লোকগুলো কি ফেল না? যারা ক্লাস করছে এদের কোনো দাম নেই? 5 মিনিট করে, 3 মিনিট করে 3-4 বার ফোন দেবো? আমি ফোনটাকে সাইলেন্ট করে রাখবো, ফোনটাকে অফ করে রাখবো, ফোনটাকে ধরবো না? এটাই প্রমাণিত হয় সস্তার 3 অবস্থা। সস্তা দিচ্ছি বলে আমি তোমাদের ছেলে খেলা করছি, ফোন ধরবো কেন তখন? তোমাদের সময়ের দাম নেই? যারা বসে আমি ফোন থেকে নাকামো করবো? সো ইটু দা সাইনেপিয়াম আমি বলেছি কোনোদিন? কত ফোন আছে, আমি এখানে তোমরা দেখতে পাচ্ছ, হয়তো দেখা যাচ্ছে না, মিনিটে মিনিটে ফোন আসছে। সো কারণ ছেলে খেলা নয়, দিস ইজ নট এ ম্যাটার অফ জোক। আমি এটা ফ্রি পড়াচ্ছি। ফ্রি পড়াচ্ছি বলে কি মানুষের সম্মান নেই? প্রত্যেকটা মানুষের মূল্যবোধ নেই? আমাকে যদি কোনো ছেলেকে বিনা পয়সায় ওষুধ দিতে হয়, ছাত্রদের, ডাক্তারদের, আমি আমাদের কলেজ লাইফে মাস্টার দেখতাম, কেন ছেলেরা জিজ্ঞেস, ছেলেদের কাছে পয়সা পাবো না? স্যার স্যার আমার এই হয়েছে স্যার, এটাও তুমি ল্যাকটাম স্যার 32 ডোজ খেয়ে নাও। দাঁড়িয়ে শুনছে না, সিঁড়ি দিয়ে গড়গড় করে নামছে, স্যার একটুখানি কথা বলতাম স্যার, আমার মার খুব শ্বাসকষ্ট হয় স্যার, আর তুমি আর্সেনিক দাও। ছেলে খেলা, বাদ্রামো। চেম্বারে তোমার ফি দিয়ে দেখালে তুমি কি বলতে যে ওই হাঁটতে হাঁটতে নাটক করছে যে আর্সেনিক 32 দাও? তুমি হয় ছেলেটিকে বলো যে আমি ফি ছাড়া দেখি না, কিংবা তুমি তোমার মায়ের জন্য হাফ ফি দাও, আমার চেম্বারে নিয়ে যাও, আমি ভালো করে দেখবো। কিংবা দাঁড়াও, আচ্ছা আচ্ছা তুমি নিচে চলো, পাশে গেলে দাঁড়াও, এটা শুনি কি বলো দেখি ব্যাপারটা কি। তুমি ছেলে খেলা করছো, ছেলেটি পয়সা দেবে না বলে, ছাত্র বলে। নো নো নো, আই ডু নট লাইক দিস, দিস ইজ কল্ড হিপোক্রেসি। ভাবলাম অসভ্যতা। হয় আমি দেখবো না। আমার গুরু এসপিডে একটা কথা শিখিয়েছিলেন, হয় রোগী দেখলে দেখার মতন দেখো, আর না দেখলে না দেখো। ছেলে খেলা করো না, অসভ্যতা। ওনার শরীর খারাপ থাকলে কত রোগী ফিরিয়ে দেন, আমার শরীর খারাপ, মাথার যন্ত্রণা, আমি দেখতে পারবো না ভাই। স্যার হাত জোর করছি, পা ধরছি, দুঃখিত, আমি ফাঁকি ঝুঁকি দিয়ে রোগী দেখতে পারবো না ভাই। আমি যে প্রসেসে রোগ দেখি, আমি নখ দেখে 2324 রোগী দেখি না। আমার তোমার কেস টেকিং করতে হবে, তোমার ইনভেস্টিগেশন রিপোর্ট দেখতে হবে, তোমার সিমটমস অ্যানালিসিস করতে হবে, এভালুয়েশন করতে হবে। তোমার দেখতে 1 ঘন্টা সময় লাগবে। ভাই আমার মাথার খুব যন্ত্রণা করছে কদিন ধরে, ওনার একটা ক্রনিক মাইগ্রেন ছিল, আমি এখন দেখছি না, পারবো না। ফাঁকি ঝুঁকি দিয়ে আমি দেখি না ভাই, আমি দুঃখিত। তো সেই জিনিস শিখেছি ওনার কাছ থেকে। সো ইটু দা সাইনেপিয়াম। বাচ্চা দুধ খাচ্ছে, মায়ের দুধ খেতে যায় না, শিখে নিলে ক্যালকেরিয়া ফস, বোরাক্স, মার্কুরিয়া, সাইলিসিয়া, সিনা, আর নেবার ভুলবে না। আবার বলো, বাচ্চা বুকের দুধ খেতে চায় না, ক্যালকেরিয়া ফস, বোরাক্স, মার্কুরিয়া, সিনা, সাইলিসিয়া। আবার বলো,
বাচ্চা মায়ের দুধ খেতে চায় না, অন্য দুধে আপত্তি নেই, চামচে করে দিলে খাচ্ছে, মায়ের দুধ খেতে চায় না। আবার বলো, বোরাক্স, ক্যালকিরিয়াফস, মার্কুরিয়া, সাইলিসিয়া অ্যান্ড সিনা। আবার বলো, বোরাক্স, ক্যালকিরিয়াফস, মার্কুরিয়া, সিনা, সাইলিসিয়া। এইভাবে ক্লাসে মগজে ঢুকিয়ে দিই আমি, তারপরে ক্লাস থেকে বেরিয়ে। সো দুধ খেলো, যেই দুধ খেলো 5 মিনিট বিরতি দিতে বলছে, ওরা ভিডিও আলাদা করবে। ছোট ছোট, আরো আগেই বলা মনে করিয়ে দেওয়া উচিত ছিল, ছোট ছোট ক্লিপ করো সবাই, যারা যারা ভিডিও দিচ্ছ সবাই ছোট ছোট ক্লিপ করো। 5 মিনিট দরকার নেই, যে 1 মিনিট 2 মিনিট বিরতি দেওয়া হবে, এই ভিডিওটা কাট অফ করে দিচ্ছি। বন্ধুরা, ফিরে এলাম বিরতির পরে। পড়াচ্ছিলাম ইথুজা সাইনেপিয়াম, ছোট্ট ওষুধ, কিন্তু যারা গ্রামে গঞ্জে প্র্যাকটিস করো বা শহরে প্র্যাকটিস করো, যারা অ্যাকিউট প্র্যাকটিস করো, ইউ ক্যান স্টপ ইউর চেম্বার, ইউ ক্যান ক্লোজ দ্য শাটার অফ ইউর চেম্বার উইদাউট ইথুজা। ইথুজা না থাকলে, চেম্বারে ইথুজা 6 বা 30 পাওয়ার না থাকলে তোমার চেম্বার বাপু বন্ধ রেখো। কেন? ছোট ছোট বাচ্চারা দুধ খাবে, দুধ খাওয়ার সাথে সাথেই ফক করে বমি করবে, দুধ খাওয়ার সাথে সাথেই বমি করবে। তা কি হয়েছে? দুধ খাওয়ার সাথে সাথে তো অনেক বাচ্চাই বমি করে। আরে সে বমি এ বমি নয়, এ বমি সে বমি নয়। তাহলে কিরকম? সবাই তো বমি করে জল জল, পাতলা পাতলা, পানি পানি, ওয়াটারি ওয়াটারি, তার সাথে একটু কোয়াগুলেশন মিল্ক মতন থাকতে পারে, কিন্তু এই তো যেন চাপ চাপ দই, চামচে করে ভাঁড়ের দই যেন কেটে পড়ছে, চামচে করে ভাঁড়ের দই যেন কেটে পড়ছে, কার্ড লাইক ভমিটিং। চিলড্রেন তাহলে দুধ সহ্য করতে পারে না, চিলড্রেন হু ক্যান নট ডাইজেস্ট মিল্ক ইন এনি ওয়ে অ্যান্ড কার্ড লাইক ভমিটিং, দইয়ের চাপের মতন বমি। আর যেই বমিটা করল, এভরি ভমিটিং ইজ ফলোড বাই উইকনেস, সাংঘাতিক গ্রেট প্রস্ট্রেশন, তারপরে দুর্বল হয়ে পড়ে। আর যেই না দুর্বল হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে আবার নেতিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। তাহলে 3টে লাইন ইথুজা। আবার ঘুম থেকে যেই না ওঠে, পেটেতে কিছু নেই, আবার কান্নাকাটি করে খিদের জন্যে, তাহলে আবার দুধ খাবে, দুধ ছাড়া তো ওর অন্য কোনো কিছু খাবার নেই, আবার বমি করবে, আবার নেতিয়ে পড়বে, আবার ঘুমিয়ে পড়বে, আবার উঠবে, আবার কাঁদবে। খেলা চলছে নিরন্তর। দিস ইজ ইথুজা। তাহলে বাচ্চা দুধ সহ্য করতে পারে না, বিশেষ করে গরমকালের দিকে এরকম হতে পারে, তার সাথে পাতলা পায়খানাও থাকতে পারে। ক্যান নট ডাইজেস্ট মিল্ক, একটু বড় বাচ্চাও যে কোনো দুধ, মায়ের দুধ কেন, এমনি দুধ যদিও খায়, গরুর দুধ সহ্য করতে পারে না। কিন্তু ক্যারেক্টার অফ ভমিটিং ইজ কার্ড লাইক, এ পিস অফ কার্ড লাইক, কার্ড মানে দই, CURD। আর একটু বড় বাচ্চা হলে, যারা জল বা পানি খেতে শিখেছে, তারা খেতে চায় না, জল খেতে চায় না, দে আর জেনারেলি থার্স্টলেস। So thirstlessness is another symptom, like epismale, like nux mosquita, like pulsatilla. Thirstlessness. So জল খেতে চায় না, দুধ সহ্য করতে পারে না, দুধ খেলেই বমি করে। আর যদি বেশি বমি করে, তার মানে বেশি ডিহাইড্রেশন হচ্ছে। তো বেশি ডিহাইড্রেশন হলে আমরা দেখেছি, কার্বোভেজে দেখেছি, ব্রেকটাম অ্যালবামে দেখেছি, চায়নাতে দেখি, গাল মুখ চোখ বসে যায়, ভেঙে যায়। ইথুজার আরেকটা পিকুলিয়ার সিমটম, ওইসব হয় না, নাকের এখান থেকেই যেন ডেবে যায়, এইখান থেকে ঠোঁটের কোণ পর্যন্ত, এই জায়গাটাকে বলা হয় অ্যানাটমিতে লিনিয়া নেজালিস। এই জায়গাটাকে বলা হয় লিনিয়া, এখানে এরকম গর্ত হয়ে যায়, লিনিয়া নেজালিস। সো দেয়ার ইজ প্রমিনেন্ট লিনিয়া নেজালিস। মাঝে মাঝে ফেসবুকে পোস্ট দেখি, কালকে বিকেলবেলায় পোস্ট দেখছিলাম, আমাদের এক ডাক্তার বন্ধু পড়েছে, অ্যানাটমি ফিজিওলজি ওসব কিছু লাগে না, অর্গাননই পড়তে হবে, অর্গানন হাতে নিয়ে এরকম হাওয়া খেতে হবে খালি। আরে লিনিয়া নেজালিস বুঝবে না, তা ইথুজা দিতে পারবে না, তা অর্গানন কি করবে?
আমি তো এই পিকিউলার সিমটমের উপরে ইথুজা দেবো, লিনিয়ার নাজালি, আর কোনো কিছু এই জায়গাটা ঢুকিয়ে গেছে। যেই না তাকালাম মনে পড়ে গেল ইথুজা সাইনোগ্রাম। অ্যানাটমির দরকার নেই, লিনিয়ার নাজালির জানার দরকার নেই, খালি অর্গানার নিয়ে হাওয়া খাও। হ্যানিম্যান একটা হোমিওপ্যাথির থিওরি বের করেছেন। অনেকে যেমন বিজ্ঞানের বিভিন্ন থিওরি বের করে। হিজ থিওরি ইজ কারেক্ট, 100% কারেক্ট। কি থিওরি? একটা গাছের পাতা তুমি নাও, ক্ষেত করো, রস বের করো, খাও, অন্য লোককে খাওয়াও, হাতে একটা ডায়েরি নাও, একটা কলম নাও। এই তো হ্যানিম্যানের থিওরি। হ্যানিম্যানের থিওরিটা কি? প্রথম থিওরি কি? ওই পাতাটা খাও, ডায়েরি কলম নিয়ে বসে থাকো। কি কি বলছে? কি হচ্ছে তোমার? আমার পেট গড় গড় করছে, রাম্বলিং সাউন্ড ইন অ্যাবডোমেন। আর কি হচ্ছে? আমার কান কটকট করছে, কান কটকট, পেট গড় গড়। তোমার কি হচ্ছে? 5 জন 10 জন লাগিয়ে দিলাম। হ্যানিম্যান বলল ওষুধগুলো তো ওনার সময়ে এখন মডার্ন মেডিসিনে যেমন টেস্টিফাই হচ্ছে বিভিন্ন রকম, মানুষের শরীরে না হলে অন্যভাবে হচ্ছে। অন্য একটা ফিলোসফি আছে, অন্য একটা আইডিয়া আছে, অন্য একটা আইডিওলজি আছে, অন্য একটা লজিক আছে, অন্য একটা ফিলোসফি আছে, কিছু আছে। কিন্তু হ্যানিম্যানের সময় তো সেসব ছিল না। এবং অ্যালোপ্যাথিক ফিলোসফি আইডিওলজি কি সব ভুল, সব মিথ্যা? তোমার একটা ঘায়ের উপরে ফাঙ্গাস পরে পোকা হয়ে কিলবিল বিল করছে, তুমি 10 দিন ধরে তো হোমিওপ্যাথি ওষুধ দিয়ে মারতে পারছো না, ওই হাতে পচে চলে যাবে। তো পোকা মারার জন্য যে একটা কিছু বের করে থাকে, থিওরিটা ভুল। খালি গালে গালে দিলে হবে? তো সেই সময়ে, সেই যুগে, সেই পরিস্থিতিতে উনি নানান রকম ঘাটাঘাটি করতে করতে এই থিওরিটা দিলেন যে আন্দাজে ওষুধ দেওয়া না, পাগলকে বেঁধে পেটানো না, পাগলামো করছে মানে বেঁধে পেটাতে হবে না। রক্ত বেরোচ্ছে লাল, এই গাছের রঙের লাল, তাই লাল খাওয়াতে হবে, ওই রকম ছিল। ওটা না। প্রেশার বেড়ে গেছে, তার মানে ব্লাড বেড়ে গেছে, ব্লাড কেটে বের করে দাও বা জোঁক লাগিয়ে দাও, জোঁক খেয়ে নিক। এই থিওরির বিরুদ্ধে উনি প্রতিবাদ করেছিলেন। এখনকার অ্যালোপ্যাথি তো সেই থিওরি না। হ্যানিম্যান অ্যালোপ্যাথির যে সমালোচনা করেছে, অর্গানন পড়ো, ক্রনিক ডিজিজ পড়ো, অর্গান ক্রনিক ডিজিজ, ওইগুলোই উনি বেশি বলেছেন অর্গানের থিওরিটিক্যাল পার্টে, ক্রনিক ডিজিজের থিওরিটিক্যাল পার্টে। এই চলছে দেশে, এই হচ্ছে দেশে, এগুলো খারাপ, এগুলো অপছন্দ, এগুলো করা যায় না। আর সেগুলো যখন নেই, ওই নিয়ে কথা নিয়ে কি করবো? ওইভাবে তো অ্যালোপ্যাথি মডার্ন চিকিৎসা চলে না। মডার্ন চিকিৎসা এখন কোথায় চলে গেছে তোমাদের আইডিয়া নেই। তোমরা খালি অর্গানন না ক্রনিক ডিজিজ নাচানাচি করছো। তোমার ব্লাডে এতটা রক্ত জমে গেছে, আর্নিকা বা কোনো ওষুধে বেরোচ্ছে না, তুমি অর্গানন নিয়ে হাওয়া খাচ্ছে, তুমি তো আগে দৌড়াবে ওদের কাছে। ওটাকে কেটে বের করতে হবে। কাটলে তো কি করে কাটবে? ব্যথা না লাগে সে ওষুধ কে বের করলো? তুমি বের করেছো না ওরা বের করেছে? খালি বাজরিং লেকচার যাতে সব। তাহলে হ্যানিম্যানের এই থিওরিটা ঠিক যে আন্দাজে ওষুধ না, ওষুধকে আমরা খাবো, লোককে খাওয়াবো, পরীক্ষা করব, কাগজ কলম নেব, ডায়েরি নেব, নোট করব। সেই নোটটা আমার কাছে রেকর্ড থাকবে। কোনো বিচার টিচার অর্ডার ফর্ডার, যেমন ইনভেস্টিগেশন রিপোর্ট কোর্টের কাছে জমা থাকে, আমার মেটিমেটিকে জমা আছে। আমি এবার চেম্বারে ডাক্তারে বসে আছি, রোগী আসলো, বলো কি হচ্ছে? ডাক্তারবাবু পেটে হড় গড়গড় শব্দ হচ্ছে। ওই গাছের পাতা থেকে আমি করেছিলাম, দেখলাম তাই তো হড় গড়গড় করে শব্দ হচ্ছে। কুল গাছের পাতায় পেয়েছিলাম, কিন্তু হড় গড়গড় করে শব্দ বেল গাছের পাতা থেকেও ছিল। কিন্তু কুল গাছের পাতায় আরেকটা ছিল, কানটা টস টস করছে। দেখি তো জিজ্ঞেস করে, এই তোমার কানে কি কখনো অসুবিধা? হ্যাঁ ডাক্তারবাবু, কানটা বড় টস টস করছে। বাহ, তাহলে তো কুল গাছের পাতার সাথে ওর মিলে যাচ্ছে। এই থিওরি যে আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে ছিল আগে, সমং সময়তি, বিষে বিষ ক্ষয়। হ্যানিম্যানের সেই থিওরি। হ্যানিম্যান তো আয়ুর্বেদ পড়িনি, হ্যানিম্যানের মতন বের করেছে। তো এই থিওরিটা ঠিক, সেটা তো আমি অপমান করছি না, অবজ্ঞা করছি না। তাহলে উনি তখনকার অ্যালোপ্যাথির সম্বন্ধে যে বিরূপ সমালোচনা করেছে, ও তখন বলছেন আইসোপ্যাথি বলে একরকম ওষুধ ছিল, যে চিকিৎসা গ্যালেন আবিষ্কার করেছে, এইটা ছিল ওইটা ছিল, সেগুলো আমার এখন এত দিনে কি হবে? এখন তো সে আইসোপ্যাথি নেই, এখন তো সে অ্যান্টিপ্যাথি নেই।
এখন তো এই স্কিন ডিজিজ, এই সারাতো, এই মলম লাগাতো, এই পারদ লাগাতো, এই জন্য এই হচ্ছে, এই পারদ দুষ্ট, অমুক দুষ্ট, সিপিলিস এই হয়। সিপিলিস তো রোগই উঠে গেছে। হ্যানিম্যানের সিপিলিস তো সিপিলিস রোগ সম্বন্ধেই বলা। সেইটাকে ইন্টারপ্রিটেশন করে পরবর্তীকালে আমাদের অনেকে ঠিক করেছে যে না, ওই রকম ডিস্ট্রাকশন সিপিলিসের হতো, সেরকম ডিস্ট্রাকটিভ টাইপ অফ ডিজিজ পেলে আমরা সিপিলিটিক ডিসক্রেসিয়া ভাবতে পারি। হ্যানিম্যান কিন্তু এটা বলেনি যে সিপিলিটিক ডিসক্রেসিয়া। হ্যানিম্যান শুধু সিপিলিসের কথাই বলেছে, সিপিলিসের ঘায়ের কথাই বলে গেছে, এবং নাইট্রিক অ্যাসিড এবং মার্কুরিয়াসের বাইরে কোনো ওষুধ ওরা ছিল না। আমরা ওটিকে মডিফাই করতে হয়ে গিয়েছি। তাহলে বস্তাবাজার থিওরি যেসব দিয়ে গেছে উদাহরণগুলো আমাদের কি কাজে লাগবে? বই নিয়ে পড়ে থাক, ওনার অর্গানন বইয়ের ভিতরে যেটুকু জানার, যেটুকু নেওয়ার আমাদের কাজে লাগবে, আমরা নিশ্চয়ই নেব। থিওরিটিক্যাল পার্টে শুধু অ্যালোপ্যাথির সাপ্রেশন কি করে গেছে, এটা তো অ্যালোপ্যাথির দ্বারাও আজকাল অ্যাকসেপ্টেড যে হ্যাঁ সাপ্রেশন হয়। অ্যালোপ্যাথিক বড় বড় ডাক্তাররা বলে, পালমোনোলজিস্টটা, তোমার আমি এই ওষুধ দিলে কিন্তু শ্বাসকষ্ট হবে, এই তোমার এই মলম দিলে সারে যাবে তাড়াতাড়ি, কিন্তু তোমার দেওয়াটা ঠিক না, আমি দিতে চাইছি না। ওরা নিজেরাই বলছে। হ্যানিম্যানের সময় বলতো না, করতো না। হ্যানিম্যান সেটা বুঝিয়েছে। হ্যানিম্যানের অর্গানন শুধু হোমিওপ্যাথদের জন্য না, হ্যানিম্যানের অর্গানন দুনিয়ার সাধারণ মানুষ, তখনকার যে অর্থোডক্স ফিজিশিয়ান, সবার জন্য, যে তোমরা ভুল করছো, এই জিনিস ঠিক না, আমি পরীক্ষা দিয়ে দেখাচ্ছি, আমি উপলব্ধি করেছি, আমি তোমাদের প্রমাণ দিচ্ছি, তো সেটা তো অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখন তো সেই জিনিস নেই। তাহলে ওই ইন্ট্রোডাকশন পার্ট, থিওরিটিক্যাল পার্ট আমাদের কোনো প্রয়োজনই নেই আজকাল সময় নষ্ট করা। তার বদলে আমি ডায়াবেটিস মেডিটেশন জানবো না, প্যানক্রিয়াটিক ক্যান্সার জানবো না, অন্যদিকে বাজে সময় কেন নষ্ট করতে যাবো? অর্গানের ভিতরে ডিজিজ দুই প্রকার, ও দিন রাত দিন একই জিনিস কি পড়বো? ওষুধের প্রাইমারি অ্যাকশন আছে, সেকেন্ডারি শিক্ষা, রাত দিন কি লাগে এত অর্গান পড়া? লাস্টের দিকে বলে তুই গায়ে হাত বোলাও, তাহলে অনেক ভালো হবে, গায়ে হাত বোলালে ভালো হবে। হ্যানিম্যানের সব কথা কি অ্যাকসেপ্টেবল? মেসমেরিজম বলে গেছে। তো এত যে অর্গানের বাবুরা কচকচানি করে, কেউ মেসমেরিজম তো কচকচানি করো না। উনি ওনার আইডিয়া তখনকার দিনে চিন্তা ভাবনা করে দিয়ে গেছে। তার কতটা আমাদের আজকের দিনে গ্রহণযোগ্য, কতটা গ্রহণযোগ্য না, আমাদের বিচার বিবেচনা করতে হবে। দি থিওরি ইজ অ্যাকসেপ্টেড, দি ফর্মুলা ইজ অ্যাকসেপ্টেড, সেই ফর্মুলাকে হেরিং এগিয়ে নিয়ে গেছে। তো লিনিয়ার না জানি, দেখো বই দেখাচ্ছি এবার আমি। আর ইথুদাতে কি থাকে? ইথুদা এক্সামিনেশন ফাঙ্ক, পরীক্ষার আগে প্রচন্ড ভয় পায়, নার্ভাস বোধ করে। মেয়েরা বিশেষ করে পরীক্ষা দিতে গেলে হাত পা কাঁপে, সে এরকম ক্ষেত্রে ইথুদা 30 বা 200 দুই একটা ডোজ দেওয়া যেতে পারে। আর কি, এপিলেপসির আগে একটা ওয়ারা বলে জিনিস হয়, শরীরের যে কোনো জায়গায় একটা নার্ভাস স্টিমুলেশন হয়, সুরসুর করে ওঠে সেই জায়গাটা, তাকে বলা হয় ওয়ারা। ওয়ারা কখনো ঘাট থেকে হয়, ওয়ারা কখনো কান থেকে হয়, ওয়ারা পা থেকে, বুক থেকে হয়, এখান থেকে হয়। এরকম নানান রকম ওষুধ আমাদের আছে। আগুনের গোলা দেখে দুই রকম হয়, একটা ওয়ারা এরকম শিরশির করে ওঠে, আবার ভীষণ কিছু উল্টো পাল্টা জিনিস দেখে, ভূত, ওই আগুন জ্বলছে, একটা দৃষ্টি বিভ্রম, একটা শ্রবণ বিভ্রম। তা ইথুটাতে ঘরের মধ্যে যেন ইঁদুর দৌড়ে যাচ্ছে, শীতের আগে মনে করে ইঁদুর দৌড়ে যাচ্ছে, এগুলো 3rd ক্লাস ক্লিনিক্যাল সিমটম। তাহলে মেন সিমটম যেটা আমি বললাম, দুধ সহ্য করতে পারে না, চাপ চাপ বমি করে, আর পিপাসা থাকে না, বমি করার পরে দুর্বল হয়ে পড়ে, নেতিয়ে পড়ে। দিস আর দ্য মেইন সিমটমস অফ ইথুটা। দুধ মোটেই সহ্য করতে পারে না। আমরা যদি স্টোমাক খুলি, মিল্ক ডিজ্যাগ্রি, আমরা দেখব ডিজঅর্ডার্ড মিল্ক। ইথুটা নেই, ইথুটা বসাতে হবে। দেখো, ডিজঅর্ডার্ড স্টোমাক, ডিজায়ার, তারপরে আরম্ভ হলো ডিজঅর্ডার, সহ্য হয় না, মিল্ক, ইথুদার নাম নেই। নাইট্রিক অ্যাসিড ইজ মেন ইম্পর্টেন্ট ড্রাগ, সিপিআই, ন্যাট্রাম কাপ,
এই তিনটে ওষুধে মোটেই দুধ সহ্য হয় না, মনে রেখে দিও। ক্যালকেরিয়া কাট, নাট্রাম কাট, লাইকোপোডিয়াম, নাইট্রিক অ্যাসিড, সিপিয়া, সালফার, এদের দুধ সহ্য হয় না। আচ্ছা, এখানে ইটুদা পেলাম না, কিন্তু আমি ইটুদা আর অন্য কোথাও কি দেখতে পারি? হ্যাঁ, পারো। কোথায় দেখতে পারো? খাবার দাবার যদি স্টোমাকে কিছু না পাই, তাহলে আমি দেখবো জেনাইটিস। জেনাইটিস ফুড চ্যাপ্টারে দেখবো। আর সিনথেসিস রেপার্টরিতে স্টোমাকে রাখেইনি, একেবারেই সব জেনাইটিসে দিয়ে দিয়েছে। তো জেনাইটিসে আমি ফুড চলে যেতে পারি, দিয়ে ওখানে আবার মিল্ক দেখতে পারি। ফুড, মিল্ক অ্যাগ্রাভেটস। দেখো, জেনাইটিস, জেনাইটিস, জেনালিটিস, ফুড, মিল্ক অ্যাগ্রাভেটস। ইটুদার নাম আছে ভাই, বলো। ফার্স্ট গ্রেড মিল্ক অ্যাগ্রাভেটস, ফার্স্ট গ্রেড ক্যালকেরিয়া কার্প, নাট্রাম কার্প, নাইট্রিক অ্যাসিড, সিপিয়া, সালফার, ল্যাকডিফ্লোরেটাম। তাহলে কি শেখালাম? আমি এটাই শেখালাম যে স্টোমাকে ফুড ডিজায়ারেশন যদি কিছু না পাই, তাহলে আমরা জেনাইটিস চলে যাব। আর যাদের সিনথেসিস রেপার্টরি আছে, সেখানে স্টোমাকে আর কিছু দেয়নি, একেবারে ডাইরেক্ট ওখানে দিয়েছে। দেখি অ্যালেন সাহেব হেরিং গাইডিংস থেকেই তুলে নিয়েছে, সব নিয়ে নিজে বাছাই করে দিয়েছে। উনি ইটুদা সম্বন্ধে কি বলছেন? স্পেশালি ফর চিলড্রেন ডিউরিং ডেন্টিশন, দাঁত ওঠার সময় একটা বড় প্রবলেম অনেক বইয়ে বলছে, সাহেবদের দেশে মনে হয় হতো, আমরা খুব একটা এখানে দেখি না। ইন হট সামার ওয়েদার, গরমকালে, চিলড্রেন হু ক্যান নট বিয়ার মিল্ক, বাচ্চা যারা দুধ সহ্য করতে পারে না, বাচ্চা বিরাট দুর্বল, গ্রেট উইকনেস, চিলড্রেন ক্যান নট স্ট্যান্ড, দাঁড়াতে পারে না, আনএবল টু হোল্ড আপ দ্য হেড, মাথা তুলতে পারে না, অ্যান্ড দ্য প্রস্ট্রেশন ফলোড বাই স্লিপিনেস। আমি বারবার বলেছিলাম, দুর্বলতার পরে ঘুম চলে আসে। এইসব বাচ্চারা জড়বুদ্ধি সম্পন্ন, বলদ টাইপের, বলদা টাইপের, ইডিওসি অফ চিলড্রেন। একটু বড় বাচ্চারা যারা দুধ সহ্য করতে পারে না, বলদ টাইপের, ইনক্যাপাসিটি টু থিঙ্ক, কনফিউজড, 5 আর 5 10 যোগ করতে পারে না, যারা কিছুই পড়াশোনা মনে রাখতে পারে না, পরীক্ষার আগে ভয় পায়, তাদের জন্য ইট ইজ একটা ইম্পর্টেন্ট সিমটম। গ্রেট অ্যাংজাইটি, উৎকণ্ঠা। এই কি লেখা আছে? কমপ্লিট অ্যাবসেন্স অফ থার্স্ট, কমপ্লিট অ্যাবসেন্স অফ থার্স্ট, এপিসমেল পালসেটিলা, এইসব ওষুধেও থার্স্ট অ্যাবসেন্ট। রিভার্স অফ মানে অপোজিট, মানে পিপাসা আছে, কাদের নাম বলবে? নিশ্চয়ই মাৎসরের নাম বলবে, আর্সেনিকের নাম বলবে। সো ইনটলারেন্স অফ মিল্ক, আবার বলছে ক্যান নট বিয়ার মিল্ক ইন এনি ফর্ম, কোনোভাবেই দুধ সহ্য করতে পারে না, ইন এনি ফর্ম। এবারে কি দাঁড়ালো? হোমিওপ্যাথি ডাক্তারদের বারবার বলেছি ইন্টারপ্রিটেশন। ডাক্তারবাবু, আমার না ক্ষীরের সন্দেশ মোটে সহ্য হয় না, ও খেলেই আমার পাতলা পায়খানা হয়, এইটা আমাকে দেখুন না। ডাক্তারবাবু, আমার রসমালাই মোটেই সহ্য হয় না, ডাক্তারবাবু দই খেলেই আমার পাতলা পায়খানা হবে। ক্যান নট ডাইজেস্ট মিল্ক ইন এনি ফর্ম, ওর ভিতরে দুধ লুক্কায়িত আছে। দই তো এখানে বলা নেই, ছানা এখানে বলে নেই, পনিরের তরকারি আমার সহ্য হয় না। তাই আমি বারবার বলি কমন সেন্স ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর গুড প্রেসক্রিপশন। টু বি এ গুড প্রেসক্রাইবার you should apply your common, not only knowledge of mathematics, not only knowledge of organon of medicine, chronic disease, practice of medicine, but your sixth sense, common sense, your keen observation, your intellect. So children cannot bear milk in any form. আর একটা কি, এপিলেপসির সময় চোখ সাধারণত নিচের দিকে চলে যায়, সাধারণত চোখ উল্টে যায়, উপরের দিকে চোখ ওঠে, ইটুটার নিচের দিকে চলে যায়। দেখো এখানে যেখানে হঠাৎ করে এখানে পড়ালাম, চারিদিকে লোকজন বেশি,
জোরে কথা বলতে অসুবিধা হচ্ছে। epileptic spasms with clenched thumbs, আঙুল মুঠো করে, eyes turn downwards, চোখ নিচের দিকে চলে যায়। So this is our issue, the synepium. Well marked linea nasalis, এখানটা দেখো যেখানে ক্যামেরা ফোকাস করেছি, great anxiety, weakness, drowsiness and well marked linea nasalia। তাহলে লিনিয়া নাজালিয়া তুমি অ্যানাটমিতে যদি না জানো, যে নাকের ফুটোর থেকে আরম্ভ করে ঠোঁটের কোণা পর্যন্ত গর্ত হয়ে যায়, তুমি পোস্ট দিচ্ছ, অ্যানাটমি পড়ার দরকার নেই। একটু চিন্তা করবে না বন্ধু যে লিনিয়া নেজালিয়া কি করে জানবো? তাহলে আমি পেয়ে গেলাম, এই জন্য ডক্টর সাদকে ধন্যবাদ দিই। ওর গ্রুপে ক্লাস নেওয়ার কথা ছিল, হঠাৎ বললো স্যার আজকের ক্লাসটা বাদ দিন, একটু অসুবিধা আছে। সুযোগ পেয়েই আমি একটা ক্লাস নিয়ে নিলাম। দেখলাম ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে বসেই ছিলাম, যখনই ডিক্লারেশন দিল হবে না, এরকম সুযোগ পেলে আমি কাজে লাগিয়ে দেবো, কারণ আমি 9টার পর থেকে ফ্রি থাকি মোটামুটি, শরীর পারমিট করলে ক্লাস। আজকে পড়লাম আমরা অ্যাব্রোটেনাম, এ গুড মেডিসিন ফর রিকেট, বাচ্চার অল্টারনেট কনস্টিপেশন, পর্যায়ক্রমে ডায়রিয়া, নিষ্ঠুর টাইপের হয়, পা গুলো শুকিয়ে যায়। লাইনটেরিয়া, এই যে প্র্যাকটিসে মেডিসিন না পড়লে তুমি জানবে কি করে? আমার এইসব পড়ার দরকার নেই। লাইনটেরিয়া মানে যা খাবার খায় তাই পড়ে গোটা গোটা, তার নাম লাইনটেরিয়া। আছে অ্যাব্রোটেনামে, প্রথম লাইনেই আছে, প্রথম লাইনেই আছে। আর এই সমস্ত বাংলা যে কে কি অনুবাদ করেছে তা গড নোস। অ্যাব্রোটেনাম, অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া, লাইনটেরিয়া। তো তুমি লাইনটেরিয়ার মানে না জানলে কি বুঝবে? অনেক মূর্খ পোস্ট দিচ্ছে যে বই পড়েই সব হবে, ওইসব মাস্টার ফাস্টার কিছু লাগবে না। তিনি আবার এই মন্ডল মাস্টারের খুব বন্ধু, এক স্কুলে মাস্টারি করে সুন্দরবনের দিকে, পোস্ট দিল। আমাদের অনন্য মান্নান সাহেবের একটা বই, উনি একটা থেরাপিউটিক বইয়ের পোস্ট দিল। সেই থেরাপিউটিক বই এমন কিছু ইম্পর্টেন্ট না, আমি অনন্য সাহেবের সঙ্গে আর ক্লাসে যাইনি, ভালো বই বলে উনি দিলেন। তাদের মধ্যে সেই মাস্টার লিখলো, আজকাল ফেসবুকে বড় বড় পণ্ডিতই করছে, কারণ মন্ডল মাস্টারের বন্ধু আমাকে হিট করেছে, আমাকে। ইয়েস, ও হে মন্ডল মাস্টারের বন্ধু, তা তুমি লাইনটেরিয়ার মানেগুলো বলে দাও না। এরকম অনেক শব্দগুলো ছেলেদের ফেসবুকে একটু দেখাও না, যে অনেক শব্দ তোমরা জানো না, আমি শিখিয়ে দিচ্ছি। ফেসবুকের ওইসব লেকচারারদের আর দরকার নেই। সো অ্যাব্রোটেনাম চাইনা লাইনটেরিয়া, that means passes stool with foods as it is, গোটা গোটা ভাত তরকারি বেরোয়। তাহলে অ্যাব্রোটেনাম। তারপরে ওষুধ আমরা পড়েছি অ্যাসিটিক অ্যাসিড, যে কোনো রোগীর শেষ অবস্থায়, মৃত্যুর আগের স্টেজ বলতে গেলে, পেটে জল জমে গেছে, পায়ে জল জমে গেছে, ডক্সি, পিপাসা বেশি, ঘাম বেশি, শরীর শুকিয়ে যাচ্ছে, পিঠের শীত দ্বারায় শুতে পারে না, পিঠের উপরে শুয়ে থাকে, অ্যাসিটিক অ্যাসিড। আমরা পড়লাম অ্যাকোনাইট, ভয় পেয়ে রোগ হতে পারে, শীতকালে ঠান্ডা হাওয়া লেগে রোগ হতে পারে, যে কোনো রোগ হঠাৎ করে আসে এবং সাংঘাতিক বাড়াবাড়ি হয়, মানসিক অস্থিরতা, পিপাসা বেশি, সন্ধ্যের দিকে বাড়ে। আমরা পড়লাম ইথিওসাইনেপিয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। দুধ মোটেই সহ্য করতে পারে না, দুধ কোনোভাবেই সহ্য করতে পারে না। দুধের মিষ্টি হোক, মায়ের দুধ হোক, গ্লাসের দুধ হোক, বড়দের ডায়রিয়া হতে পারে, পাতলা পায়খানা হতে পারে। বাচ্চা বিশেষ করে চাপ বমি করে, বাচ্চাদের পক্ষে খুবই কষ্টকর, কারণ তার তো দুধই হলো প্রিন্সিপাল ফুড, ওইটাই তো মেন খাবার, অন্য খাবার তো খাবে না। কিন্তু যেই দুধ খাচ্ছে বমি করছে চাপ। আর যদি চাপ বমি না করে, ক্যালকিউলেকার, ন্যাট্রামকার, সেপিয়া, নাইট্রিক অ্যাসিড, সালফার, সিমটম মিলিয়ে দিতে হবে আমাকে।
উল্টোদার সিমটম মিলবে, কিন্তু চাপ চাপ বমি করবে, আবার নেতিয়ে পড়বে, ঘুমিয়ে পড়বে, দুর্বলতা আসবে, উঠবে, আবার কাঁদবে, আবার খাবে, আবার চাপ বমি করবে, আর পিপাসা নেই। গুড নাইট অল অফ ইউ। হ্যানিম্যানের কথা, আমার কথা নয়। অডিসেবল চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আই হ্যাভ অ্যাকসেপ্টেড ইউর চ্যালেঞ্জ। তোমাদেরকে ডাক্তার তৈরি করবো, শেখাবো, চ্যালেঞ্জ নিচ্ছি। গুড নাইট।